সো আমরা আগের ক্লাসে যে জিনিসটা একটু আলোচনা করেছিলাম সেটা একটু রিকল করে নিই। আমরা লাস্ট ক্লাসে যেগুলো আলোচনা করেছি সেই জিনিসটা হচ্ছে যে ফার্স্ট আমরা অটোমরফিজমের ডেফিনেশন দেওয়া হয়েছিল। অটোমরফিজম এর ডেফিনেশন দেওয়া হয়েছিল, হোমোমরফিজম কাকে বলে, মনোমরফিজম কাকে বলে, এপিমরফিজম কাকে বলে। মনোমরফিজম মানে ওয়ান ওয়ান হোমোমরফিজম, এপিমরফিজম মানে অন টু হোমোমরফিজম, আইসোমরফিজম মানে বাইজেক্টিভ হোমোমরফিজম, অ্যান্ড আইসোমরফিজম মানে হচ্ছে মনোমরফিজম প্লাস এপিমরফিজম, মানে আইসোমরফিজম মানে বাইজেক্টিভ হোমোমরফিজম বলতে পারো। অটোমরফিজম মানে জি থেকে জি তে কোনো একটা আইসোমরফিজম যদি থাকে সেটাকে আমরা অটোমরফিজম বলবো, অর্থাৎ বাঁ দিকের ডোমেন এবং কোডোমেন দুটোই সেম হতে হবে। আমরা কিছু এক্সাম্পল দিয়েছিলাম অটোমরফিজমের, যেমন আইডেন্টিটি ফাংশন ইজ অ্যান অটোমরফিজম, জি যদি কমিউটেটিভ গ্রুপ হয়, ফাই এক্স সমান এক্স ইনভার্স ইজ অ্যান অটোমরফিজম। অলসো আমরা লাস্ট ক্লাসে আমরা যেটা দেখেছি যে ফাই ফ্রম জেড টু জেড, ফাই অফ এন ইকুয়াল টু মাইনাস এন, ইট ইজ অলসো অটোমরফিজম। সি থেকে সি তে আমরা তিনটে অটোমরফিজমের কথা বলেছিলাম। ফাই অফ z equals to minus z, phi of z equals to z, that's mean identity function is an automorphism. Phi of z equals to minus z is an also automorphism, and phi of z equals to z bar, this is also an automorphism. তারপরে আমরা R2 থেকে R2 তে একটা অটোমরফিজম দেখিয়েছিলাম যে phi of xy equals to yx and for all xy belongs to R2, and this is an automorphism। এবং এর জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা বলা হয়েছিল যে এটা একটু রিফ্লেকশনের রোল পালন করছে, রিফ্লেক্ট অ্যাবাউট দ্য লাইন y equal to x। অটোমরফিজম অড জি মানে কি না, সেট অফ অল অটোমরফিজম অন জি ইজ ডিনোটেড বাই অড জি, মানে অড জি হচ্ছে কালেকশন অফ অল অটোমরফিজম। এবং যেমন অটোমরফিজম অর্থাৎ কালেকশন অফ অল অটোমরফিজম, যতগুলো অটোমরফিজম আছে তাদেরকে যদি একসাথে কালেক্ট করে একটা সেট তৈরি করা হয় তখন সেটাকে অড জি বলা হয়। এবং যেমন তার উদাহরণ হিসেবে আমরা বলেছিলাম আইডেন্টিটি ফাংশন আইজি বিলংস টু অড জি বিকজ আইজি ইজ অ্যান অটোমরফিজম। অলসো ফাই বিলংস টু অড, ফাই যদি জেড থেকে জেড এইভাবে ডিফাইন করা হয়, ফাই অফ জেড ইকুয়ালস ফাই অফ এক্স ইকুয়ালস টু মাইনাস এক্স, সেক্ষেত্রে ফাইটা যেহেতু অটোমরফিজম সো ফাই বিলংস টু অড জি। তারপরে ক্লাসে আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা বলেছিলাম যে ফাই জি যদি কোনো একটা গ্রুপ হয় এবং এ যদি জি এর মেম্বার হয়, ফাই অফ এক্স ইকুয়ালস টু এক্স ইনভার্স, দেন ফাই ইজ এন অটোমরফিজম ইফ এন্ড অনলি জি ইজ কমিউটেটিভ। অর্থাৎ জি কমিউটেটিভ হলে ফাই অফ এক্স মান এক্স ইনভার্স এটা অটোমরফিজম হবে, এবং ফাই অফ এক্স মান এক্স ইনভার্স অটোমরফিজম হলে সেটা জি কমিউটেটিভ হবে। অর্থাৎ ফাই অফ এক্স ইকুয়ালস টু এক্স ইনভার্স, এই যে ম্যাপিংটা আছে এই ম্যাপিংটার সাপেক্ষে ফাই অটোমরফিজম হবে ইফ এন্ড অনলি জি কমিউটেটিভ। কম্পোজিশন অফ টু অর কম্পোজিশন অর প্রোডাক্ট অফ টু অটোমরফিজম ইজ অ্যান অটোমরফিজম। আমরা দেখিয়েছিলাম যে দুটো অটোমরফিজমের যদি কম্পোজিশন অথবা প্রোডাক্ট করো তাহলে সেটা একটা অটোমরফিজম হবে। ইনভার্স অফ এন অটোমরফিজম ইজ অ্যান অটোমরফিজম। আলফা যদি অড জি এর মেম্বার হয় দেন আলফা ইনভার্স বিলংস টু অড জি। অর্থাৎ অটোমরফিজম ফর্মস এ গ্রুপ উইথ রেসপেক্ট টু কম্পোজিশন অফ ম্যাপিং, সেটা আমরা দেখিয়েছিলাম যে কম্পোজিশন অফ ম্যাপিং এর সাপেক্ষে অটোমরফিজম একটা গ্রুপ ফর্ম করে। অলসো আমরা আরেকটা অটোমরফিজম ডিফাইন করেছিলাম যে থিটা এ ফ্রম জি টু জি ডিফাইন্ড বাই থিটা এ অফ এক্স ইকুয়ালস টু এ এক্স এ ইনভার্স, এবং এটা দেখানো হয়েছিল অটোমরফিজম। আমরা এটাকেই বলেছিলাম ইনার অটোমরফিজম থিটা এ কে। সো থিটা এ মানে কি না, সেই সমস্ত জি থেকে জি তে ম্যাপিং যাতে করে থিটা এ অফ এক্স ইকুয়ালস টু এ এক্স এ ইনভার্স, সেক্ষেত্রে থিটা এ বিলংস টু অড জি। এবং এটাকে আমরা অটোমরফিজম দেখিয়েছিলাম, এটাকে আমরা বলেছিলাম ইনার অটোমরফিজম। সো ইনার অটোমরফিজম ব্যাপারটা হচ্ছে ইনার অটোমরফিজম উইথ থিটা এই টাইপের অটোমরফিজমকে আমরা ইনার অটোমরফিজম বলবো, এবং কালেকশন অফ অল ইনার অটোমরফিজম ইজ ডিনোটেড অ্যাজ আইএনজি। সো আইএনজি মিনস কালেকশন অফ অল ইনার অটোমরফিজম, এবং সেটা অ্যাকচুয়ালি আইএনজি দ্বারা ডিনোট করা হয়। এবং তার একটা এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছিল যে জি সমান যদি জিএলএনআর নিই, ইফ উই ইফ উই টেক জি সমান জিএলএনআর, আমরা জি সমান যদি জিএলএনআর নিই, এ বিলংস টু যদি এসএলএনআর নিই, তাহলে ফাই অফ এ ফ্রম জি টু জি ডিফাইন্ড বাই ফাই অফ এ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স এ এক্স এ ইনভার্স ফর অল এক্স বিলংস টু জি, অ্যান্ড দিস ইজ অ্যান ইনার অটোমরফিজম। আমরা এই সকল জিনিসগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছি। আমরা আজকে থিটা এর কিছু প্রপার্টি সম্পর্কে দেখব এবং ইনার অটোমরফিজমের কিছু রেজাল্ট সম্পর্কে স্টাডি করব। সো ফার্স্ট আমরা আসছি যে থিওরি টু, আমরা থিওরি ওয়ান পর্যন্ত আগের দিন বলেছি। তো থিওরি টু তে আগে স্টেটমেন্টটা লিখে নেওয়া যাক। থিওরি টু, লেট জি বি এ গ্রুপ, লেট জি বি এ গ্রুপ, জি বি এ গ্রুপ and a comma b belongs to g, এবং a এবং b জি এর মেম্বার, দেন নিচের ফলোইং কন্ডিশন গুলো হোল্ড করবে। দেন দ্য ফলোইং কন্ডিশন আর হোল্ড। ফার্স্ট কি কি হোল্ড করবে সেটা একটু এক নম্বরে লিখে নেওয়া যাক। এক নম্বরে হচ্ছে থিটা এ
composition theta b equals to theta of ab 2 নম্বরে থিটা এ তার ইনভার্স, থিটা এ তার ইনভার্স মানে ইনভার্সটা উপরে আছে, সমান থিটা অফ এ ইনভার্স। ইনভার্সটা এখন এ এর মাথায় চলে গেছে। ওকে, 3 নাম্বার ইফ আলফা বিলংস টু অড জি, আলফা যদি অটোমরফিজম হয়, if alpha belongs to odd g, automorphism of g, then alpha composition theta a composition alpha inverse equals to আমরা বলতে পারবো alpha of theta of a, alpha of theta of theta, sorry, theta of alpha of theta of alpha, theta of aspect suffix से alpha a। 4 number property, inner automorphism is normal subgroup, inner automorphism normal এর চিহ্নটা হচ্ছে এরকম, জাস্ট উল্টো দিক থেকে ত্রিভুজের মতো নোটেশন। inner automorphism ing of g, ing is normal subgroup of automorphism of g, odd g, ing is a normal subgroup of automorphism of g। লাস্ট যে এটা সেটা হচ্ছে আমাদের কাছে g by zg, g by zg is isomorphic to inn of g। লাস্ট পার্টটা পড়েছিল বাঁকুড়া ইউনিভার্সিটি 2019। তাহলে ফার্স্ট আমরা যে জিনিসগুলো বলছি সেটা একটু দেখে নাও, যে জি একটা গ্রুপ এ এবং বি জি এর মেম্বার। সো ফার্স্ট আমরা দেখাবো যে থিটা এ কম্পোজিশন থিটা বি সমান থিটা অফ এ বি। সো অলরেডি তোমরা জানো থিটা এ মানে কি, কারণ আমরা প্রিভিয়াস ক্লাসে থিটা এ সম্পর্কে বলেছি। একবার দেখে নাও থিটা এর ডেফিনেশনটা কিরকম ছিল। থিটা এর ম্যাপিংটা ডেফিনেশনটা ছিল এরকম, যে থিটা এ ইজ এ ম্যাপিং ফ্রম জি টু জি, থিটা এ অফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স সমান ডিফাইন করা হয় এ এক্স এ ইনভার্স ফর অল এক্স বিলংস টু এ, এন্ড থিটা এ অলওয়েজ এন অটোমরফিজম। এটা আমরা প্রিভিয়াস ক্লাসে বলেছি। সো থিটা উই নো দ্যাট থিটা এ ম্যাপিংটা কিরকম সেটা আমরা একটু লিখে নিই যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। সো থিটা এ আমাদেরকে দেখাতে হবে থিটা এ কম্পোজিশন থিটা বি করলে সেটা অ্যাকচুয়ালি সমান হচ্ছে থিটা অফ এ বি। ওকে, so theta A is a mapping from G to G, theta B is a mapping from G to G, and theta of AB is also mapping from G to G. তাহলে ফার্স্ট আমরা দেখাবো থিটা এ কম্পোজিশন থিটা বি ইকুয়ালস টু থিটা অফ এবি। সো ফার্স্ট আসছে 1 নাম্বার, উই নো দ্যাট যে থিটা এ ইজ এ ম্যাপিং ফ্রম জি টু জি। কিভাবে ডিফাইন করা হয়? ডিফাইন্ড বাই আমরা এইভাবে ডিফাইন করি যে থিটা এ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স সমান এ এক্স এ ইনভার্স। ওকে, অ্যান্ড ফর অল এক্স বিলংস টু জি, এটা আমরা ডিফাইন করি। এবং আমরা জানি থিটা এ ইজ অ্যান অটোমরফিজম। দেন আমরা অলরেডি প্রমাণ করেছি যে থিটা এ বিলংস টু অড জি এর মেম্বার, বিকজ থিটা ইজ অ্যান অটোমরফিজম। না ইট ইজ কোথা থেকে ফলো করছে না আমাদের প্রিভিয়াস রেজাল্ট থেকে ফলো করছে, ফ্রম থিওরি 1 রেজাল্ট 3, প্রিভিয়াস রেজাল্টের 5 নাম্বার রেজাল্ট থেকে ফলো করছে। দেখতেই পাচ্ছ আমাদের 5 নাম্বার রেজাল্ট থেকে ফলো করছে, থিওরি 1 এর 5 নাম্বার রেজাল্ট থেকে ফলো করছে। ওকে, নাও আমাদেরকে দেখাতে হবে যে থিটা এ কম্পোজিশন থিটা বি ইকুয়ালস টু থিটা অফ এ বি। সো এটা করতে গেলে আমাকে কি করতে হবে, থিটা এ অর্থাৎ থিটা এ তো একটা ফাংশন, তাহলে ধরো দুটো ফাংশনকে সমান দেখাতে যাও, ধরো এফ এবং জি দুটো ফাংশনকে সমান দেখাতে যাও। এফ একটা ফাংশন, জি একটা ফাংশন, কোথা থেকে? দুটোই ফাংশন এ টু বি।
দুটো ফাংশনকে এফ সমান জি দেখাতে চাও, দুটো ফাংশনকে সমান দেখাতে চাও, তাহলে কি করতে হয়? আমাদেরকে দেখাতে হয় এফ এক্স ইকুয়ালস টু জি এক্স ফর অল এক্স বিলংস টু এ, অর্থাৎ এরা ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে সেম। তুমি যদি দেখি দাও ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে সেম, তাহলে এর থেকে প্রমাণিত হয় এফ সমান জি, অর্থাৎ ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে সেম দেখা যাবে। তাহলে থিটা এ ডোমেন হচ্ছে থিটা এ একটা ফাংশন, থিটা বি একটা ফাংশন, তাহলে কম্পোজিশন একটা ফাংশন, অর্থাৎ এদের প্রত্যেকের ডোমেন জি, অর্থাৎ জি এর প্রত্যেকটা পয়েন্টে তোমাদেরকে দেখাতে হবে সেম। থিটা এ কম্পোজিশন থিটা বি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স ইকুয়ালস টু দেখাতে হবে থিটা এ বি অফ এক্স ফর অল এক্স বিলংস টু জি, অর্থাৎ এদের এদের ডোমেনটা যেহেতু জি, আমাকে দেখাতে হবে ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে এরা সেম। তাহলে সেটা কিভাবে দেখাবো? সো এক নাম্বার, সো এটা এখানে এক নাম্বার করবো। সো টেক এন এলিমেন্ট লেট এক্স বিলংস টু জি, অর্থাৎ ডোমেনটা যেহেতু এক্স, আমি ডোমেন থেকে একটা এলিমেন্ট টেক করছি। আমি দেখাবো যে থিটা এ কম্পোজিশন থিটা বি অফ এক্স ইকুয়ালস টু থিটা অফ এ বি অফ এক্স। এটা অফ এক্স মানে যেহেতু ম্যাপিং এর ডেফিনেশন অনুযায়ী তুমি বলতে পারো থিটা অফ থিটা বি অফ এক্স, এন্ড থিটা বি অফ এক্স এর ডেফিনেশন অনুযায়ী কি লেখা যাবে বলো তো? ভিতরের জিনিসটা কি লেখা যাবে? bx b inverse বি এক্স বি ইনভার্স। এগেন এবারে যদি থিটা এ অ্যাপ্লাই করো, এ অ্যাপ্লাই করলে কি লেখা যাবে? এ a ইন্টু bx b inverse a inverse এ বি এক্স বি ইনভার্স এ ইনভার্স। তার মানে তুমি লিখতে পারো এ বি এক্স, ওটা লেখা যাবে বি ইনভার্স এ ইনভার্স, বি ইনভার্স এ ইনভার্স আমি যদি একবারে লিখি এ বি তার ফোর ইনভার্স। সো দিস ইজ অ্যাকচুয়ালি তুমি দাঁড়িয়ে গেল থিটা এ বি অফ এক্স। অর্থাৎ কি হলো? অর্থাৎ তোমার হলো দেখো ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে সেম। দিস ইমপ্লাই থিটা এ কম্পোজিশন থিটা বি অফ এক্স equals to theta of AB of x for all কারণ x আরবিটারি এলিমেন্ট। সো ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে দেখো সেম হয়ে গেল, ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে সেম। ডোমেনের যখন প্রত্যেকটা পয়েন্টে সেম, অর্থাৎ তাহলে ফাংশন দুটো সেম, তার মানে ফাংশন দুটো আইডেন্টিক্যাল, অর্থাৎ তুমি এক্সটাকে তুলতে পারবে। এমন নয় যে এক্সটা কাটাকুটি করা যাচ্ছে, এক্সটা তুলতে পারছো কারণ ডোমেনে দুটো ফাংশন সেম, মানে তারা ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে সেম দেখাতে পারবে। দেখো ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে সেম দেখালাম, তার মানে থিটা অফ। So this is actually proof. So ফার্স্ট আমাদের প্রমাণটা হয়ে গেল। নেক্সট 2 নম্বরের প্রমাণটা আমরা দেখব। 2 নম্বরে দিয়ে আছে দেখো থিটা এ তার ইনভার্স, ইনভার্সটা কিন্তু উপরে আছে, থিটা এ আর হোল ইনভার্স ইকুয়ালস টু থিটা অফ এ ইনভার্স। সেক্ষেত্রে দ্বিতীয় যে থিটা অফ এ ইনভার্স আছে, এটা এ এর মাথায় ইনভার্সটা আছে। প্রথমটাতে আছে থিটা অফ এ তার ইনভার্স, আর দ্বিতীয়টাতে আছে থিটা অফ। সো সেটা করতে গেলে দুটো একটা অপরটার ইনভার্স দেখাতে গেলে আমাদের নিয়ম হয় যে এফ ইনভার্স, সাপোজ তুমি দেখাতে চাইছো যে এফ ইনভার্স ইকুয়ালস টু জি, তার মানে তুমি দেখাও এফ কম্পোজিশন জি ইকুয়ালস টু জি কম্পোজিশন এফ ইকুয়ালস টু আইডেন্টিটি, আইডেন্টিটি ফাংশন। সো তাহলে আমাকে এই দুটোর গুণফল অ্যাকচুয়ালি আমাকে আইডেন্টিটি দেখাতে হবে। এফ কম্পোজিশন জি ইকুয়ালস টু জি কম্পোজিশন এফ ইকুয়ালস টু আইডেন্টিটি। তাহলে থিটা এই দুজনের আমি করি, অ্যাপ্লাই করি। আমি স্টার্ট করবো প্রথমে কোথা থেকে? থিটায় স্টার্ট করছি, কারণ আমাকে দেখাতে হবে থিটা এ তার হোল ইনভার্স ইকুয়ালস টু থিটা অফ এ ইনভার্স। আমি কি করছি না, থিটা আমাকে থিটা এ কম্পোজিশন থিটা অফ এ ইনভার্স ইকুয়ালস টু আইডেন্টিটি দেখালে কাজটা হয়ে যাবে। এবং এটা মানে উপরের রেজাল্টটা যদি কাজে লাগাই তাহলে কি লেখাতে, এক নাম্বার প্রপার্টিটা যদি কাজে লাগাই, উপরের লাইনটা যদি কাজে লাগে, উপরে দেখো প্রমাণ করলাম থিটা অফ এ কম্পোজিশন থিটা অফ বি মানে থিটা অফ এ বি, তাহলে এটা কি লেখা যাবে? থিটা অফ কি লেখা যাবে? থিটা অফ a inverse এ ইনভার্স। থিটা এ ইনভার্স। ঠিক আছে, থিটা এ ইনভার্স, থিটা এ ইনভার্স মানে থিটা অফ কি লেখা যাবে? থিটা অফ আইডেন্টিটি। identity এন্ড আইডেন্টিটি মানে থিটা আইডেন্টিটি মানে তুমি বুঝতেই পারছো দিস ইজ অ্যান আইডেন্টিটি ম্যাপ এন্ড দিস ইজ অ্যাকচুয়ালি আইজি। কেন আইজি? কারণটা একটু আর একটু এক্সপ্লেন করে দিচ্ছি। কারণ থিটা ই অফ এক্স সমান কি হবে বাই ডেফিনেশন অফ ম্যাপিং? ই এক্স ই ইনভার্স, inverse ই এক্স ই ইনভার্স মানে সেটা অ্যাকচুয়ালি এক্স দাঁড়িয়ে গেল, অর্থাৎ থিটা ই অফ এক্স ইকুয়ালস টু এক্স ফর অল এক্স বিলংস টু জি। মানে এটা অ্যাকচুয়ালি আইডেন্টিটি ম্যাপিং ছাড়া অন্য কোনো ম্যাপিং, এটা আমাদের আইডেন্টিটি ম্যাপিং আইজি দ্বারা ডিনোট করতাম।
আমরা আইডেন্টিটি ম্যাপিংসকে কি দ্বারা ডিনোট করি? আইজি দ্বারা। যেহেতু থিটা ই অফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স ইকুয়ালস টু এক্স আসছে ফর অল এক্স বিলংস টু জি, সো দিস ইজ অ্যান আইডেন্টিটি ম্যাপ, আর অন্য কিছু না। তাহলে তুমি এটা দেখাতে পারো উল্টো দিক থেকেও আমরা একই রকম ভাবে অলসো বলতে পারবো থিটা অফ এ ইনভার্স কম্পোজিশন যদি থিটা অফ এ লিখি, তাহলে থিটা অফ এ ইনভার্স এ and theta of A inverse A মানে theta of E and theta of E মানে again. Okay, so this is the case. So আমরা বলতে পারবো from F composition G equals to দেখিয়ে দিতে পারলে G composition F equals to identity মানে F inverse equals to, so একটা অপরটার ইনভার্স, so theta of A তার ইনভার্স equals to theta of X. This is the solve. Okay, এটা কোথা থেকে পাচ্ছ? তুমি যদি লিখতে চাও বাই থিওরি 2 আমরা উপরের প্রপার্টিটা দেখতে পাচ্ছি থিটা অফ এ কম্পোজিশন থিটা অফ এ ইনভার্স এবং থিটা অফ এ ইনভার্স। তাহলে নেক্সট আসা যাক 3 নাম্বার প্রপার্টি। 3 নাম্বার প্রপার্টি বলছে যদি ইফ আলফা বিলংস টু অড জি হয় দেন আলফা কম্পোজিশন থিটা এ কম্পোজিশন আলফা ইনভার্স ইকুয়ালস টু থিটা অফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সাফিক্সে আলফা এ। তাহলে একই রকম ভাবে আমরা স্টার্ট করব বাঁ দিক থেকে, যেহেতু ডোমেন জি দুটোই তো একটা ফাংশন, বাঁ দিকেরটাও একটা ফাংশন থিটা আলফা থিটা এ আলফা ইনভার্স একটা ফাংশন এবং ডান দিকের যে থিটা সাফিক্সে আলফা এ আছে সেটাও একটা ফাংশন। দুটো ফাংশনকে সমান দেখানো মানে তারা ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে সমান দেখাতে হবে। সো আমরা ডোমেন থেকে একটা এলিমেন্ট, ডোমেন বলতে জি, জি থেকে একটা এলিমেন্ট নিয়ে নেব, আমরা দেখাবো জি এর প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটা সেম, অর্থাৎ ফার্স্ট পার্টটার মতো নেই। সো আলফা থিটা এ আলফা ইনভার্স, আলফাটা দিয়ে আছে অটোমর্ফিজম অড জি এর মেম্বার। সো 3 নাম্বার আমার লেট ধরে নেওয়া যাক let x belongs to g, ওকে x belongs to g, তাহলে আমাকে স্টার্ট করতে হবে কোথা থেকে? যেহেতু দুটো ফাংশন সমান দেখাতে হবে সো ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে সমান দেখাতে হবে। আলফা থিটা এ আলফা ইনভার্স সব ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x থেকে স্টার্ট করছি, তাহলে এটা মানে লেখা যাবে আলফা কম্পোজিশন থিটা এ, এটা মানে লেখা যাবে আলফা ইন, সো দিস ইজ যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে তুমি এটা লিখতে পারবে, এটা মানে কম্পোজিশন মানে কম্পোজিশনের ডেফিনেশন অনুযায়ী এটা লিখতে পারবে। এখন এটা মানে কি? এটা মানে আলফা কি লেখা যাবে? আলফা ইনভার্স আর হোল ইনভার্স হবে না আরেকটা? আলফা ইনভার্স বা হোল ইনভার্স বলতে ওই আলফা ইনভার্স এক্স আলফা ইনভার্স আর হোল ইনভার্স। আলফা ইনভার্স এক্স না, আমি এটা তো একটা জাস্ট ফাংশন, এটা জাস্ট একটা এলিমেন্ট। ওকে, সো ইট ইজ অ্যান আলফা ইনভার্স অফ এক্স, যা আছে সেরকমই রেখেছি, ঠিক আছে? আমি এটা যা আছে সেরকমই রেখেছি, মানে এটা একটা এলিমেন্ট। ওকে, তাহলে এখন তুমি এটা কি লিখতে পারো? এটা তুমি লিখতে পারো এ আলফা ইনভার্স এক্স, কোনো অসুবিধা নেই, এ আলফা ইনভার্স অফ এক্স এ ইনভার্স লিখতে পারি না? এটা এর ডেফিনেশনে লিখতে পারি তো, বাই ডেফিনেশন অফ কি লিখতে পারো? বাই ডেফিনেশন অফ থিটা এ, বাই ডেফিনেশন অফ থিটা এর ডেফিনেশন অনুযায়ী। নাও এটাকে তুমি লিখতে পারো, যেহেতু আলফাটা কি বটে? আলফাটা দেখো অটোমরফিজম দেওয়া আছে কোশ্চেনে, দেখো সো আলফাটা অটোমরফিজম দেওয়া আছে। আলফা যেহেতু অটোমরফিজম দেওয়া আছে, অটোমরফিজমের ডেফিনেশনে কি বলছে যে অটোমরফিজম মানে হোমোমরফিজমও হবে। হোমোমরফিজম হওয়া মানে এটা স্প্লিট করে যাবে তিনটাতে। হোমোমরফিজমের প্রপার্টি অনুযায়ী তুমি এটা লিখতে পারো আলফা অফ এ, তারপরে কি লেখা যাবে? আলফা অফ আলফা ইনভার্স অফ এক্স, আলফা অফ এ ইনভার্স লিখতে পারি না? যেহেতু আলফা ইজ এন হোমোমরফিজম, আলফা ইজ হোমোমরফিজম, আমি শুধু হোমো লিখছি, বাকিটা বুঝে যাচ্ছে। হোমোমরফিজমের প্রপার্টি অনুযায়ী আলফা অফ এ বি সি যদি থাকতো তাহলে আলফা অফ এ ইন্টু আলফা অফ বি ইন্টু আলফা অফ সি, তার মানে কি লিখতে পারবো? তার মানে এটা মানে আলফা অফ এ যা ছিল তাই
এটা মানে আলফা আলফা ইনভার্স মানে আইডেন্টিটি অফ এক্স। আইডেন্টিটি অফ এক্স মানে কি হয়? আই অফ এক্স মানে কি হয়? এক্স। তাহলে এটা হয়ে যাবে এক্স, এটাতে চলে এলো আলফা ইনভার্স আলফা অফ এ ইনভার্স, এই জায়গাটা চলে এলো আলফা অফ এ। এটা এটা কিভাবে কি জন্য হলো বুঝতেই পেরেছো, যেহেতু আলফা ইজ এন, কারণ আইডেন্টিটি অফ এক্স ইকুয়ালস টু এক্স। নাও এই লাইনটাকে তুমি লিখতে পারবে, সো আলফা অফ এ এটা এক্স, এটা লেখা যাবে আলফা অফ এ তার হোল ইনভার্স। আলফা অফ এ ইনভার্স মানে আলফা অফ এ তার হোল ইনভার্স। কারণটা কি? আলফা অফ এ মানে আলফা অফ এ তার হোল ইনভার্স কেন হচ্ছে? কারণ একটা অপরটার ইনভার্স। বিকজ আলফা অফ এর সাথে তুমি যদি আলফা অফ এ ইনভার্স গুণ করো, তাহলে বাই, যেহেতু আলফাটা হোমোমরফিজম, তাহলে এটা কি লেখা যাবে বলো? আলফা অফ আইডেন্টিটি এ ইনভার্স। আলফা অফ এ ইনভার্স মানে কি হবে? আলফা অফ আইডেন্টিটি হবে। আইডেন্টিটি। হ্যাঁ স্যার। আলফাটা যেহেতু হোমোমরফিজম, হোমোমরফিজমের নিয়ম অনুযায়ী বলছে হোমোমরফিজম আইডেন্টিটিকে আইডেন্টিটিতে ম্যাপ করে। হোমোমরফিজম অলওয়েজ আইডেন্টিটিকে আইডেন্টিটিতে ম্যাপ করে। তাহলে আলফা অফ ই সমান কি হবে? ই। তাহলে তুমি পেয়ে গেলে দেখো একটা অপরটার ইনভার্স। সো ইউ গেট আলফা অফ এ সমান আলফা অফ এ তার হোল ইনভার্স ইকুয়ালস টু আলফা অফ এ ইনভার্স। এটা আমরা বলতে পারি। তাহলে এটা অ্যাকচুয়ালি ডেফিনেশন, দিস ইজ অ্যাকচুয়ালি ডেফিনেশন। তুমি লিখতে পারবে থিটা সাফিক্সে আলফা অফ এ অফ এক্স লিখতে পারি, লিখতে পারি। হ্যাঁ, থিটা এর ডেফিনেশন কি ছিল? থিটা এর ডেফিনেশন ছিল থিটা এ অফ এক্স সমান এ এক্স এ এ ইনভার্স। ইনভার্স। এখানে এ এর জায়গায় জাস্ট আলফা অফ এ আছে, and this is hold for all x belongs to 0। তাহলে তুমি কি পেলে দেখো, তুমি পেলে ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে তারা দুজন সেম, অর্থাৎ আলফা থিটা এ আলফা ইনভার্স ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স ইকুয়ালস টু থিটা আলফা এ অফ এক্স। সো ইউ গেট, সো আলফা হোম পজিশন থিটা এ হোম পজিশন আলফা ইনভার্স অফ এক্স। সো থিটা অফ আলফা অফ এক্স ফর অল এক্স বিলংস টু, ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে সেম। ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে সেম হওয়ার জন্য ফাংশন দুটো সেম, মানে এক্সট্রা বাদ দিতে পারবে তবেই। ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে সেম হচ্ছে বলেই তুমি এক্সট্রা বাদ দিতে পারবে। This is the- Is it clear? আমরা দেখো এই প্রপার্টিটাও প্রমাণ করে ফেললাম, 3 নাম্বারেরটা হয়ে গেল। নেক্সট আসবো যেটা, সেটা হচ্ছে 4 নাম্বার প্রপার্টি, ইনার অটোমরফিজম ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ অটোমরফিজম অফ জি। সো নর্মাল দেখাতে গেলে আমরা যে ইনফরমেশন গুলো হয় সেগুলো একটু জেনে নিই, যে নর্মাল দেখাতে গেলে কি করতে হবে। আমাকে এখানে দেখাতে হবে আইএনজি ইজ এ নর্মাল সাবগ্রুপ। ত্রিভুজের মধ্যে যে চিহ্নটা আছে উল্টো দিক থেকে ত্রিভুজের মধ্যে, সেটা হচ্ছে নর্মাল সাবগ্রুপের নোটেশন। সো ইনার অটোমরফিজম ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ অড জি, অটোমরফিজম জি। অর্থাৎ ইনার অটোমরফিজম সেট অফ অল ইনার অটোমরফিজম, সেট অফ অল ইনার অটোমরফিজম, সেটা একটা গ্রুপ ফর্ম করে। আর অটোমরফিজমও অ্যাকচুয়ালি গ্রুপ ফর্ম করে। আমরা দেখাবো ইনার অটোমরফিজম হচ্ছে নর্মাল সাবগ্রুপ অফ অটোমরফিজম। তো আমাদের একটু বেসিক ইনফরমেশন গুলো একটু লিখে নেওয়া যাক। ইনফরমেশন অঙ্কটা করতে গেলে আমাদের অ্যাকচুয়ালি ইনফরমেশনটা জানা দরকার। সো বেসিক ইনফরমেশনটা কি না, সাবগ্রুপ দেখাতে গেলে কি করো, আর ইনার অটোমরফিজমের ডেফিনেশন গুলো কি কি। উই নো দ্যাট ইনার অটোমরফিজমের ডেফিনেশন কি ছিল? আইএনজি। আগের দিনে যদি ক্লাসটা দেখে থাকো তাহলে তোমরা দেখতে পাবে যে আইএনজির সেটটা ডিফাইন কিভাবে করেছিলাম। আইএনজি মানে থিটা এ সাজ দ্যাট এ বিলংস টু, যে দেখো
আইএনজি মানে থিটা এ মানে সেট অফ অল ইনার অটোমরফিজমকে ডিনোট করেছিলাম আইএনজি দ্বারা। সো থিটা এ সাজ দ্যাট এ বিলংস টু তাই লিখছি থিটা এ সাজ দ্যাট এ বিলংস টু। এখন এবারে আসছি সাবগ্রুপ দেখাতে গেলে কি করতাম। সাবগ্রুপ দেখাতে গেলে কি করো, সাবগ্রুপ দেখাতে গেলে তুমি কি করতে না, দুটো এলিমেন্ট নিতে এ কমা বি জি থেকে তুমি দেখাতে এ কম্পোজিশন বি ইনভার্স সি। দিস ইজ এটা সাবগ্রুপ দেখাতে গেলে। তাহলে নর্মাল সাবগ্রুপ দেখাতে গেলে কি করো, নর্মাল সাবগ্রুপ দেখাতে গেলে কি করো, নর্মাল সাবগ্রুপ সাপোজ এইচটাকে ধরো নর্মাল সাবগ্রুপ দেখাতে চাইছো জি এর, তাহলে সেক্ষেত্রে তুমি কি করতে, এক্স নিতে জি থেকে আর এইচ নিতে স্মল এইচ নিতে ক্যাপিটাল এইচ থেকে। তুমি দেখাতে যে এদের সাহায্য নিয়ে এক্স এইচ এক্স ইনভার্স, মাঝে এইচ থাকবে, বাঁ দিকে জি এর এলিমেন্ট, ডান দিকে ওই জি এর এলিমেন্টের ইনভার্স, অর্থাৎ এক্স এইচ এক্স ইনভার্স। এক্স কোথাকার মেম্বার, জি এর মেম্বার, এইচ কোথাকার মেম্বার, এইচ এর মেম্বার, স্মল এইচ এইচ এর মেম্বার। তোমাকে দেখাতে তো এক্স এইচ এক্স ইনভার্স কার মেম্বার, এইচ এর মেম্বার, জি এর নয়। এটা যদি দেখাতে তাহলে এটা নর্মাল সাব। তাহলে এই ইনফরমেশন গুলো আমরা একটু অলরেডি জানি যে এগুলো হয়। আমরা এই এখন দেখাবো we shall show that inner automorphism G is normal in G, অর্থাৎ এটা H normal in G দেখাতে গেলে তুমি এটা তাই we shall show that we have to show, আমাদেরকে দেখাতে হবে I in G is a normal subgroup of automorphism। তাহলে মেন গ্রুপ এখানে যেটা জি আছে সেটা হচ্ছে অটোমরফিজম, সেট অফ অল অটোমরফিজম জি, অড জি। তাহলে ফার্স্ট আমাকে নন এমটির গ্যারেন্টি দিতে হবে। এট ফার্স্ট আমি সাবগ্রুপ দেখাবো, এট ফার্স্ট আমি ইনার অটোমরফিজমকে সাবগ্রুপ দেখাবো, তারপরে নর্মাল সাবগ্রুপে দেখাবো। ওকে, তাহলে সাবগ্রুপ দেখাতে গেলে ফার্স্ট আমরা যেটা দেখাই সেটা নন এমটি দেখাই। সো নন এমটি কিভাবে দেখাবো, ক্লিয়ারলি ক্লিয়ারলি থিটা ই, থিটা ই মানে একটু আগেই দেখো আমরা করেছি, থিটা ই মানে কি লেখা গেছিল, আইডেন্টিটি ফাংশন লেখা গেছিল না, দেখো আইজি, থিটা ই মানে আইজি, দেখো একটু আগে বলেছিলাম থিটা ই সমান আইজি, 2 নম্বর প্রপার্টিতে করেছিলাম। সো থিটা ই অ্যাকচুয়ালি আইজির সাথে সমান, আইজি। এবং আইডেন্টিটি ফাংশন is always belongs to an inner identity function is an inner automorphism মানে থিটা ই টাইপের। সো থিটা ই ইকুয়ালস টু আইজি মানে আইডেন্টিটি ফাংশন হয়ে গেল, থিটা ইটা অলওয়েজ কার মেম্বার, এর জায়গায় ই আছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি মেম্বার অফ ইনার অটোমরফিজম, ইনার অটোমরফিজম আইএনজি, সেট অফ অল ইনার অটোমরফিজম মেম্বার। তার মানে হয়ে গেল তুমি বলতে পারো আইএনজি ইজ নন এমটি, নন এমটি, অর্থাৎ এই সেটটা যে নন এমটি ফার্স্টটার গ্যারেন্টি দেওয়া হয়। নন এমটি কেন গ্যারেন্টি দেওয়া হচ্ছে, কারণ সেটটা থেকে সেটটা যে খালি নয় মানে ওর মধ্যে তুমি এলিমেন্ট চুজ করতে পারবে, সেই গ্যারেন্টিটা দেওয়া হচ্ছে। অ্যাট ফার্স্ট আমি এটা দেখালাম যে নন এমটি। নাও অ্যাট ফার্স্ট আমি সাবগ্রুপ দেখাবো। সাবগ্রুপ দেখাতে গেলে যাকে সাবগ্রুপ দেখাবে সেখান থেকে দুটো এলিমেন্ট নিতে হবে। আমি ইনার অটোমরফিজমকে সাবগ্রুপ দেখাবো, সো টেক 2 এলিমেন্ট ফ্রম ইনার অটোমরফিজম। সো ইনার অটোমরফিজমের এলিমেন্ট গুলো দেখতে কিরকম হয়, দেখো সেটটা লেখা হয়েছে, ইনার অটোমরফিজমের এলিমেন্ট গুলো দেখতে কিরকম হয়, থিটা এ ফরম্যাটে such that A belongs to G। তাহলে আমি ইনার অটোমরফিজমের দুটো এলিমেন্ট ধরে নিচ্ছি। সো টেক 2 এলিমেন্ট থিটা এ কমা থিটা বি, কার এলিমেন্ট, ইনার অটোমরফিজম আইএনজি। এক্স ওয়াই টাইপের ধরছি না, কারণ ইনার অটোমরফিজমের এলিমেন্ট গুলো দেখতে হয় থিটা এ কমা থিটা বি থিটা সি এরকম ফরম্যাটে দেখতে হয়। তাহলে দুটো এলিমেন্ট দিচ্ছি, আমি দেখাবো থিটা এ কম্পোজিশন থিটা বি তার ইনভার্স ইকুয়ালস টু হয়ে যাবে বিলংস টু ইনার অটোমরফিজম জি। নাও নাও থিটা এ কম্পোজিশন থিটা বি তার ইনভার্স মানে কি লিখতে পারো বলো, থিটা অফ এ কম্পোজিশন থিটা সাফিক্সে বি ইনভার্স কি লিখতে পারি, লিখতে পারি, এটা কি লিখতে হ্যাঁ পারি? স্যার, কোন নাম কত কত নম্বর প্রপার্টি থেকে বলা যায়, কত নম্বর প্রপার্টি, 4 নম্বর প্রপার্টি। দুই ইয়েস, দু নাম্বার, 2 নম্বর। 2 নম্বর প্রপার্টি। হ্যাঁ, 2 নম্বর প্রপার্টি থেকে দেখো বলা যায়।
2 নম্বর প্রপার্টি। সো বাই 2 লিখতে পারো, আমি এটা যাতে বুঝতে সুবিধা হয় পাঁচটায় লিখে দিচ্ছি, বাই থিওরি 2 2 নম্বর প্রপার্টি। এবং এটা মানে আবার 1 নাম্বার প্রপার্টিটা যদি ইউজ করো তাহলে থিটা অফ কি লেখা যাবে, এ বি ইনভার্স এবি ইনভার্স হচ্ছে বাই থিওরি 2 এ জি এর মেম্বার, বি জি এর মেম্বার, এ বি ইনভার্স জি এর মেম্বার। সো আলটিমেটলি ইট ইজ, এটা দেখো থিটা এ বি ইনভার্সটাকে তুমি মনে মনে সি ধরে নিতে পারো, আর আলটিমেটলি ওই ফরম্যাটেই দেখো দেখতে হচ্ছে এ বি ইনভার্স, এ বি ইনভার্সটাকে তুমি সি ধরে নিতে পারো, অর্থাৎ থিটা সি ফরম্যাটে দেখতে হচ্ছে। আর থিটা সি ফরম্যাটে দেখতে হলে এটা কার মেম্বার হয়ে যাবে, কার মেম্বার হয়ে যাবে, আইএনজি, তাই তো, ইনার অটোমরফিজমের মেম্বার। ইনার অটোমরফিজমের মেম্বার আইএনজির মেম্বার হতে গেলে কিরকম দেখতে হবে, থিটা এ ওই রকম ফরম্যাটে দেখতে হবে যেখানে এটা জি এর মেম্বার। এখানে দেখো এ বি ইনভার্স দুজনেই জি এর মেম্বার, এ জি এর মেম্বার, বি জি এর মেম্বার, সো এ বি ইনভার্স জি এর মেম্বার। সাফিক্সে যে এ বি ইনভার্স আছে সেটা যেহেতু জি এর মেম্বার হয়ে যাচ্ছে, তাহলে এটা অ্যাকচুয়ালি কার মেম্বার হয়ে যাবে, আইএনজি। ওকে, যেহেতু কারণ হচ্ছে এ বি ইনভার্স এ কমা বি জি এর মেম্বার, যেহেতু ইটস ইমপ্লাই এ বি ইনভার্স জি এর মেম্বার, এটা যেহেতু এ বি ইনভার্স জি। তো আলটিমেটলি তুমি এটা সাবগ্রুপ বলতে পারলে, এর থেকে প্রমাণিত হলো যে দিস ইজ অ্যাকচুয়ালি সাবগ্রুপ এ নো আইএনজি, যে সাবগ্রুপ সাবগ্রুপ অফ অটোমরফিজম। অটোমরফিজম সাবসেট তো অলওয়েজ ছিল, আগের দিনই বলা হয়েছিল যে দিস ইজ অলওয়েজ সাবসেট, সাবসেট অ্যাজ ওয়েল এজ গ্রুপ মানে হয়ে গেল সাবগ্রুপ। ওকে, সো দিস ইজ এ সাবগ্রুপ, ইনার অটোমরফিজমটা অলওয়েজ সাবসেট অফ অটোমরফিজম ছিল, তাহলে ইনার অটোমরফিজমটা হয়ে গেল সাবগ্রুপ অফ, সাবগ্রুপ হয়ে গেল অফ অটোমরফিজম, সাবসেট অ্যাজ ওয়েল এজ গ্রুপ, মানে দিস ইজ সাবগ্রুপ। এখন আমাকে দেখাতে হবে নর্মাল সাবগ্রুপ, আমাদের কোশ্চেনটা কিন্তু নর্মাল সাবগ্রুপ দেখানোর কথা বলা হয়েছে। সো আমার এখন নর্মালটা প্রমাণ হয়নি। নর্মাল করতে গেলে নিয়মটা কি, মেন গ্রুপটা থেকে অর্থাৎ জি থেকে এক্স এলিমেন্ট নিতে হয়, এইচ থেকে ক্যাপিটাল এইচ থেকে স্মল এইচ একটা এলিমেন্ট নেওয়া হয় ক্যাপিটাল এইচ থেকে, আমাকে দেখাতে হয় এক্স এইচ এক্স ইনভার্স এইচ এর মেম্বার। এখানে জি বলতে অড জি আর এইচ বলতে আইএনজি, তাহলে আমাকে দুটো এলিমেন্ট টেক করতে হবে, একটা অটোমরফিজম থেকে আর একটা ইনার অটোমরফিজম। সো লেট ধরে নেওয়া যাক অটোমরফিজম থেকে এলিমেন্টটা আলফা নিচ্ছি, ওকে, এবং ইনার অটোমরফিজম থেকে এলিমেন্টগুলো দেখতে কিরকম, থিটা এ ফরম্যাটে। সো থিটা এ বিলংস টু আইএনজি, আমাকে দেখাতে হবে আলফা থিটা এ আলফা ইনভার্স বিলংস টু আইএনজি, মানে এক্স এইচ এক্স ইনভার্স। এখানে এক্স বলতে আলফা, এইচ বলতে থিটা এ আলফা ইনভার্স, অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি আমাদের বলতে পারবো থিটা অফ আলফা এ কত নাম্বার প্রপার্টি দেখে নাও, 1 নম্বর 4 নাম্বার প্রপার্টি, 3 নাম্বার প্রপার্টি, 3 তো, আলফা থিটা এ আলফা ইনভার্স সমান থিটা আলফা এ, 3 নাম্বার প্রপার্টি। 3 নাম্বার প্রপার্টিটা দেখো বলেছে যে আলফা যদি অটোমরফিজমের মেম্বার হয়, আলফা থিটা এ আলফা ইনভার্স ইকুয়ালস টু থিটা অফ ফার্স্ট ব্র্যাকেট সাফিক্সে আলফা হবে, থিটা সাফিক্সে আলফা হবে। তো সেটাই আমরা বলতে পারবো বাই প্রপার্টি 3, বাই থিওরি 2 প্রপার্টি 3 থেকে আসছে। এবং এটা অ্যাকচুয়ালি কার মেম্বার হয়ে যাবে, থিটা আলফা এটা কার মেম্বার দেখে নেওয়া যাক, তোমরাই বলতে পারবে। ইনজি এর মেম্বার হবে, মানে ইঞ্জির ইনার মেম্বার, সেট অফ এবং অটোমরফিজম। এটা ইঞ্জির মেম্বার হতে গেলে আলফা এটাকে কার মেম্বার হতে হবে, সাফিক্সে যে আলফা এটা আছে সেটাকে কার মেম্বার হতে ওটা হবে, জি এর মেম্বার হতে হবে। দেখে নাও জির মেম্বার হচ্ছে কিনা। আলফা জি থেকে জি তে ম্যাপিং, তাহলে আলফা অফ এটা কার মেম্বার, জি এর জি এর মেম্বার। মেম্বার। সো অবভিয়াসলি জি এর মেম্বার যেহেতু, সো অ্যাকচুয়ালি বিলংস টু ইঞ্জি। সো ইজ অবভিয়াস, আর ইঞ্জির মেম্বার হয়ে যাওয়া মানে এটা নর্মাল হয়ে গেল, কারণ ফার্স্টে শুধু একটু লিখে দেবে যেহেতু আলফা অফ এ
belongs to G member. So in G is a normal subgroup of automorphism of G. So আমরা বলতে পারবো ing is a normal subgroup, is a normal subgroup, is a normal subgroup of automorphism of G. সো আমরা এই পার্টটা করে ফেলব। নেক্সট আমরা একটু লাস্ট পার্টটা যেটা আছে দেখো, লাস্ট পার্টটা সেটা দেখো আমাদের আছে যে নর্মাল সাবগ্রুপের অর্থাৎ 4 নাম্বার পার্টটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা যে জিনিসটা দেখাবো জি বাই জেড জি আইসোমরফিক টু আই ইন ইনার অটোমরফিজম অফ জি। সো জি বাই জেড জি এই যে নর্মাল সাবগ্রুপ হলো, এখান থেকে একটা নোট বলে একটা জিনিস কনক্লুশন করে নেওয়া যেতে পারে। এই আমরা 4 নাম্বার প্রপার্টি থেকে একটা আউটার অটোমরফিজমের ডেফিনেশন তৈরি করা যেতে পারে। এখান থেকে একটু নোট বলে একটু ইনফরমেশন লিখে নিই, তারপরে 5 নাম্বারটা আসছে। ইনফরমেশন পাওয়া যেতে পারে, সেটা হচ্ছে আউটার অটোমরফিজম। আউটার অটোমরফিজম। সো সিন্স ইনার অটোমরফিজম উপরের লাইন থেকে আমরা পেয়েছি, ইনার অটোমরফিজম দেখো আমরা নর্মাল সাবগ্রুপ পেয়েছি, তাই তো? সেট অফ অল ইনার অটোমরফিজম জি ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ অটোম, সেট অফ অল অটোমরফিজম জি। অর্থাৎ তাদের কোসেন্ট গ্রুপটা এক্সিস্ট করে। আমরা জানি এইচ যদি নর্মাল ইন জি হয়, আমরা অলরেডি থার্ড সেমিস্টার থেকে জানি এইচ যদি নর্মাল ইন জি হয় তাহলে জি বাই এইচ গ্রুপটা এক্সিস্ট করবে, কোসেন্ট গ্রুপটা এক্সিস্ট করে। সো এখানেও ইনার অটোমরফিজমটা যেহেতু নর্মাল ইন অটোমরফিজম জি, সো তাদের কোসেন্ট গ্রুপটা এক্সিস্ট করবে। সো আমরা বলতে পারবো odd g divided by ing কোসেন্ট গ্রুপটা এক্সিস্ট করছে, exists। এবং এই গ্রুপটা, এটাও যেহেতু একটা গ্রুপ, যেমন এইচ নর্মাল ইন জি হলে জি বাই এইচ গ্রুপটা এক্সিস্ট করে, এটাকে কোসেন্ট গ্রুপ বলা হয়, কোসেন্ট গ্রুপ অফ এইচ ইন জি, কোসেন্ট গ্রুপ। তাহলে এক্ষেত্রেও কোসেন্ট গ্রুপটা এক্সিস্ট করছে এবং এই কোসেন্ট গ্রুপটাকে বলা হচ্ছে আউটার অটোমরফিজম। দেন যে গ্রুপটা পেলে অড জি বাই আই এন জি, মুছে দিচ্ছি, is known as outer automorphism, is known as outer automorphism, is known as outer automorphism, outer automorphism। ওকে, এই হচ্ছে ব্যাপার। এখন আমরা মেন গ্রুপটাতে চলে আসছি। এটা তাহলে ডেফিনেশনটা আশা করি বুঝতে পেরেছো কেন ডেফিনেশনটা এলো কিভাবে। কারণ নর্মাল হয়ে গেলেই কোসেন্ট গ্রুপটা এক্সিস্ট করছে, আর কোসেন্ট গ্রুপটা যেটা এক্সিস্ট করলে সেটাকেই নামকরণ করা হলো আউটার। এবার আমরা 5 নাম্বার প্রমাণটাতে চলে আসি। 5 নাম্বার প্রমাণটাতে বলেছে দেখো জি বাই জেড জি ইজ আইসোমরফিক টু আইএনজি। So we have to show G by ZG is isomorphic to IN, inner automorphism. We shall show that G by ZG is isomorphic to ING. এবং এটা করতে গেলে আমাদেরকে এটা ফার্স্ট আইসোমরফিজম থিওরামের হেল্প নিতে হয়। ফার্স্ট আইসোমরফিজম থিওরাম কি বলে দিয়ে গেছে?
ফার্স্ট আইসোমরফিজম থিওরেম কিভাবে হেল্প নেবে সেটা দেখো একবার বলে দিচ্ছি। ধরো ফাই একটা কোনো একটা ম্যাপিং জি থেকে জি ড্যাশে, তুমি দেখানোর চেষ্টা করো যে ফাই একটা ম্যাপিং কোথা থেকে কোথায় বললাম, জি থেকে জি ড্যাশে। তাহলে সো বাই ফার্স্ট আইসোমরফিজম থিওরাম, সো বাই ফার্স্ট আইসোমরফিজম থিওরাম, এটা সেমিস্টার 3 তে তোমরা পড়েছো। ফার্স্ট আইসোমরফিজম থিওরাম জি বাই গ্রুপ থিওরি 1 এ কার ফাই আইসোমরফিক টু ফাই অফ জি। ফার্স্ট আইসোমরফিজম থিওরামে এটা বলা যেত জি বাই কার ফাই আইসোমরফিক টু ফাই অফ জি। এখানে একটা টুইস্ট হচ্ছে, একটা ঘটনা হয় যে এখান থেকে যদি অনটুনেসটা বলা হয়, যদি ম্যাপিংটা অনটু হয়ে যায়, ফাই ম্যাপিংটা যদি অনটু হয়ে যায়, মানে আগের কোশ্চেনটাই জাস্ট অনটুনেসটা যদি থাকে, তাই যদি অনটু দেখিয়ে দাও, আমি তীর চিহ্নের উপর অনটু লিখছি, অর্থাৎ ম্যাপিংটা যদি অনটু হয়ে যায়, শুধু অনটুনেসটা অ্যাড করলাম, তাহলে ফাই অফ জি অনটু হয়ে গেলে জানো যে ফাই অফ জি ইকুয়ালস টু জি ড্যাশ হয়ে যায়। সো বাই ফার্স্ট আইসোমরফিজম থিওরাম, ফার্স্ট আইসোমরফিজম থিওরাম, আমরা বলতে পারি জি বাই কার ফাই আইসোমরফিক টু ফাই অফ জি হতো, অ্যান্ড ফাই অফ জি অ্যাকচুয়ালি যেহেতু অনটু হচ্ছে, অনটু হওয়ার জন্য এটা জি ড্যাশের সাথে আবার সমান হয়ে যাচ্ছে, ইজ ইকুয়ালস টু জি ড্যাশ। অনটু হয়ে গেলে ওর ফাই অফ জি জি ড্যাশ সমান জি ড্যাশ হয়ে যায়। সো এই হচ্ছে বিষয়। সো ফার্স্ট আইসোমরফিজম থিওরেমটা কোনো বই উপরের স্টেটমেন্টটা দেখতে পাবে, কোনো বই নিচের স্টেটমেন্টটা দেখতে পাবে, প্রত্যেকটা বই দুটোই সেম, দুটোই সেম। তুমি হয়তো ফার্স্ট স্টেটমেন্টটা কোনো বই দেখতে পাবে, কোনো বই সেকেন্ড স্টেটমেন্টটা দেখতে পাবে, দুটোই সেম। অন টু হলে জি বাই কার ফাইটা জি ড্যাশের সাথে সমান বলবে, অন টু যদি বলে না দেওয়া থাকে সেক্ষেত্রে জি বাই কার ফাইটা ফাই অফ জি এর সাথে সমান হবে। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা কিভাবে ম্যাপিংটা ডিফাইন করব? নিয়ম অনুযায়ী আমাদেরকে ম্যাপিংটা ডিফাইন করতে হবে, ফাই ম্যাপিংটা ডিফাইন করতে হবে জি থেকে জি টেস্টে দেখো, অর্থাৎ এখানে জি বলতে জি আছে, এখানে জি টেস্ট বলতে আইএনজি আছে। সো এখানে জি টেস্ট কে ইনার অটোমরফিজম। আমি একটা ম্যাপিং ডিফাইন করব জি থেকে জি টেস্টে, যার কার্নেলটাকে দেখাবো জেড জি। সো আমার টার্গেটটা কি থাকবে, আমি একটা ম্যাপিং ডিফাইন করব জি থেকে আইএনজি তে, অর্থাৎ জি থেকে জি টেস্টে, জি থেকে জি টেস্ট বলতে জি থেকে আইএনজি তে ম্যাপিং ডিফাইন করবো যার কার্নেলটাকে দেখাবো জেড জি। ওকে, সো প্রুফ, উই ডিফাইন্ড এ ম্যাপ। খুব সহজ জিনিস, কিভাবে ম্যাপ ডিফাইন করছি দেখো, টেকনিকটা বোঝার চেষ্টা করো ম্যাপিংটা কিভাবে ডিফাইন করো। ফাই একটা ম্যাপিং নিচ্ছি, কোথা থেকে নিয়ে যাব, জি থেকে নিয়ে যাব জি ডেস্ট। এখানে জি ডেস্ট কে, জি ডেস্ট কোডোমেন কে আইএনজি, আমার পৌঁছাতে হবে আইএনজি তে, জি থেকে আইএনজি তে ম্যাপ ডিফাইন করবো। কিভাবে ডিফাইন করছি, ন জি এর কোনো এলিমেন্ট যাবে জি ডেস্ট এর কোনো এলিমেন্ট। সো জি এর এলিমেন্ট যদি এ নিই, জি এর এলিমেন্ট এ নিই, তাহলে এখানে আইএনজির এলিমেন্ট কি হবে, আইএনজির এলিমেন্ট গুলো দেখতে কিরকম হয়, থিটা অফ এটা এ থিটা এ। আর তুমি যদি আমি বুঝতে যাতে সুবিধা হয় সেই জন্য আমি জি দিয়ে লিখছি, ঠিক আছে। সো থিটা যদি জি বলি, তাহলে এখানে জি নিচ্ছি, ফর অল জিটা কার মেম্বার, স্মল জিটা ক্যাপিটাল জি। ম্যাপিংটা নিজেই বুঝতে পারছো, এরকমই নিতে হবে, তাছাড়া রাস্তা নেই। কারণ আইএনজির এলিমেন্ট গুলো দেখতে হয় থিটা এ ফরম্যাটে, আমাকে ওই রকম টাইপের এলিমেন্ট নিতে হবে। এখন এই ম্যাপিংটা, যে ম্যাপিংটা আছে এই ম্যাপিংটাকে অবশ্য অবশ্যই যে ম্যাপিংটা আছে সেই ম্যাপিংটাকে আমাকে হোমোমরফিজম দেখাতে হবে। ওখানে যে ম্যাপিংটা ছিল সেটা হোমোমরফিজম ছিল, এখানে যে ম্যাপিংটা ছিল এটা হোমোমরফিজম ছিল, এখানেও যে ম্যাপিংটা ছিল এটা অন টু হোমোমরফিজম, মানে হোমোমরফিজম তো হতেই হবে, এখানে অন টু হোমোমরফিজম, এখানে শুধু হোমোমরফিজম। তাহলেও আমাকে এখানে দেখাতে হবে হোমোমরফিজম দেখাতে হবে। সো ফার্স্ট আমি হোমোমরফিজম দেখাবো, 2 নম্বরের জিনিসটা দেখাবো অন টু, তাহলেই আমার কাজটা হয়ে যাবে। অন টু হোমোমরফিজম হয়ে গেলে জিডেস্টের সাথে সমান হবে। ওকে, তাহলে আমি অন টু হোমোমরফিজম দেখাবো, আমি 2 নম্বর জিনিসটা প্রপার্টি থিওরামটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করছি। 2 নম্বর,
কারণ আমাকে জি টেস্টের সাথে সমান করতে হবে, আমার টার্গেটটা কিন্তু জি টেস্টের সাথে সমান করতে হবে, মানে জি টেস্ট বলতে আইএনজি এর সাথে সমান করতে হবে। সমান করতে গেলে কিন্তু আমার 1 নাম্বার কাজে লাগালে হবে না, আমার 2 নাম্বার কাজে লাগাতে হবে, কারণ অন টু নেসটা দরকার। তাহলে আমি কি করবো না, ফার্স্ট আমি হোমোমরফিজম দেখাবো, 2 নাম্বারে আমি অন টু দেখাবো, 3 নাম্বারে কারফাই ক্যালকুলেট করবো, কারণ কারফাইটাও দরকার। তাহলে স্টেপ গুলো কি? স্টেপ 1 হোমোমরফিজম, স্টেপ 2 অন টু, স্টেপ 3 কারফাই ক্যালকুলেট করা। সো ফার্স্ট হচ্ছে ফাইটাকে হোমোমরফিজম দেখাবো, ফাই ইজ হোমোমরফিজম। সো হোমোমরফিজম দেখাতে গেলে টেক এলিমেন্ট ফ্রম দ্য ডোমেন। সো দুটো এলিমেন্ট নিয়ে নেওয়া যাক, লেট জি1 কমা জি2, ডোমেন যেহেতু জি, তার থেকে দুটো এলিমেন্ট নিলাম। সো বাই ক্লোজার প্রপার্টি জি1 জি2 জি এর মেম্বার। নাও ফাই অফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে জি1 জি2, সো ইউ ক্যান রাইট থিটা অফ কত লিখতে পারবে? থিটা অফ কি লিখতে পারবে? সাফিক্সে জি1 জি2 বাই ডেফিনেশন অফ ম্যাপিং, যেহেতু জি1 জি2 জি এর মেম্বার, সমস্ত এলিমেন্টের জন্য যেহেতু হোল্ড করছে, ফর অল জি বিলংস টু জি এর জন্য হোল্ড করছে, phi of g equals to theta g. So phi of g1 g2 মানে theta g1 g2, theta g1 g2 মানে theta ab ডেফিনেশন কি ছিল আমাদের আজকে তো করেছি, theta of ab মানে কি? theta a কম্পোজিশন theta b। থিটায় কম্পিটিশন কম্পোজিশন বলতে এখানে ডট ভাবতে পারো, কোনো প্রবলেম নেই। সো theta a theta g1 ডট ভাবতে পারো, theta g2 বা কম্পোজিশনও দিতে পারো, কোনো প্রবলেম নেই। এবং theta g1 মানে ডেফিনেশন অফ ম্যাপিং এ কি বলা যাবে? phi এর ম্যাপিং, phi of কি লেখা যাবে? phi g1 phi of g1 আর theta g2 মানে phi of phi of g2 g2। এটা কোথা থেকে ফলো করছে ফার্স্টে লিখে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। পাই থিওরি 2 1 নাম্বার। So obviously this is an homomorphism and this is hold for all g1। So homomorphism হয়ে গেছে, এখন on to নেক্সটটা দেখাতে হবে। Now we shall show that phi is on to, okay, phi is on to। on to দেখাতে গেলে আমাকে কোডোমেনের প্রতিটা এলিমেন্টের জন্য ডোমেনের একটা প্রি ইমেজের গ্যারান্টি দিতে হবে। তাহলে কোডোমেন থেকে যদি আমি থিটা বি এলিমেন্ট নিই, তার জন্য প্রি ইমেজ বি হবে। কোডোমেন থেকে যদি থিটা সি নিই, তার প্রি ইমেজ সি হবে। কোডোমেন থেকে যদি থিটা ডি নিই, তার প্রি ইমেজ ডি হবে। অর্থাৎ যে এলিমেন্টটা নিবে তার সাফিক্সে যে এলিমেন্টটা আছে সেটাই তার প্রি ইমেজ। অর্থাৎ লেট থিটা বি বিলংস টু আইএনজি, কোডোমেন, তাই তো? কোডোমেন থেকে এলিমেন্ট নিলাম, দেন উই আমাকে একটা ডোমেন থেকে এলিমেন্ট চুজ করতে হবে, দেন উই চুজ একটা এলিমেন্ট চুজ করতে হবে ডোমেন। তাহলে ডোমেন থেকে কি এলিমেন্ট চুজ করবে? বি আছে, b b বি এলিমেন্ট চুজ করব, সার্চ দ্যাট। সো আমি পেয়ে যাব ফাই অফ বি যদি অ্যাপ্লাই করি বাই দ্য ডেফিনেশন অফ ম্যাপিং, ফাই অফ বি, ডেফিনেশন অফ ম্যাপিং কি হবে? বিটা যেহেতু জি এর এলিমেন্ট, তাহলে বাই দ্য ডেফিনেশন অফ ফাই, ফাই এর ডেফিনেশন কি হবে? ফাই অফ বি সমান থিটা বি, theta b ফাই অফ বি সমান থিটা বি। অর্থাৎ কোডোমেনের প্রতিটা এলিমেন্টের একটা করে প্রি ইমেজ আছে। এটা অবভিয়াস, দিস ইজ অন টু, তুমি বলে দিতেও পারো ইট ইজ অবভিয়াস, কোনো প্রবলেম নেই। সো ফাই ইজ অন টু। নাও আমাদেরকে কার ফাই ক্যালকুলেট করতে হবে। কার ফাই যদি তুমি ক্যালকুলেট করে নিতে পারো তাহলেই আমাদের কাজটা কমপ্লিট। কারণ দেখো 2 নাম্বার যে রেজাল্ট আমরা কাজে লাগাবো বলেছি ফার্স্ট আইসোমরফিজম থিওরামের, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে কার ফাই ক্যালকুলেট করতে হবে। উইদাউট কার ফাই তুমি এটা বলতে পারবে না। সো এখন ফার্স্ট আইসোমরফিজম থিওরাম থেকে কি বলা যাবে? ফার্স্ট আইসোমরফিজম থিওরাম থেকে অন টু হোমোমরফিজম হলে কি হচ্ছে? অন টু হোমোমরফিজম হলে ফার্স্ট আইসোমরফিজম থিওরাম থেকে কি বলা যাবে? জি বাই কার ফাই কার সাথে সমান হয়ে যাবে? জি বাই কার ফাই। সো বাই ফার্স্ট জি টেস্টের সাথে, জি টেস্টের সাথে ফাই অফ জি, ফাই অফ জি বলতে এখানে জি টেস্ট, তাই তো? অন টু হোমোমরফিজম হলে কি হচ্ছে? ফাই জি, ফাই জি মানে তো জি টেস্ট। বুঝতে পারো? তাহলে বুঝতে আরো সুবিধা হবে। ফাই অফ জি ইকুয়ালস টু জি টেস্টের সাথে সমান হবে। তাহলে এখানে জি বাই কার ফাই কার সাথে সমান হবে? জি টেস্ট বলতে তো আইএনজি,
তাহলে এখানে জি বাই কার ফাই কার সাথে সমান হবে? সবাই ফার্স্ট আইসোমরফিজম থিওরাম, জি বাই কার ফাই ইন হিসাবে সমান হবে। এক্স্যাক্টলি। সো বাই ফার্স্ট আইসোমরফিজম থিওরাম, সো বাই ফার্স্ট আইসোমরফিজম থিওরাম we get G by car phi isomorphic to ing. সো দেখো তোমার প্রমাণটার অনেকটা পার্ট হয়ে গেছে। দেখো ভালো করে লক্ষ্য করো, তোমার পেয়ে গেছো জি বাই কার ফাই আইসোমরফিক টু আইএনজি, কিন্তু তোমার দরকার কি জি বাই জেড জি আইসোমরফিক টু আইএনজি, তাই তো? তোমার দরকার জি বাই জেড জি আইসোমরফিক টু এনজি, তুমি পেয়েছো দেখো জি বাই কার ফাই আইসোমরফিক টু আইএনজি। তাহলে তোমাকে কি প্রমাণ করতে হবে বলো তো? কার ফাই সমান কত প্রমাণ করতে হবে? কার ফাই জেড জি। কার ফাই সমান জেড জি প্রমাণ করতে হবে। অর্থাৎ কার ফাইটা যদি তুমি দেখিয়ে দাও জেড জির সাথে সমান, তাহলেই কাজটা কমপ্লিট হয়ে যাবে। সো আমি দেখাবো কার ফাইটা জেড জির সাথে সমান। সো কার ফাইটা ক্যালকুলেট করে নেওয়া যাক। হয় কার ফাই সমান কি? কার ফাইয়ের ডেফিনেশন, কার ফাই, কার ফাই মানে ডোমেনের সেই সমস্ত এলিমেন্ট। কার ফাই যদি তুমি ডেফিনেশনটা দেখো, ছবি ভাবো, ফাই যদি ম্যাপিং জি থেকে জি ডেস্টে হতো, জি থেকে যদি জি ডেস্টে হতো, জি থেকে যদি জি ডেস্টে হতো, জি থেকে জি ডেস্টে হতো, কার ফাই মানে ডোমেনের সেই সমস্ত এলিমেন্ট যারা ওর আইডেন্টিটিতে ম্যাপ করবে। কার জি ডেস্টের আইডেন্টিটি, জি ডেস্টের আইডেন্টিটি যদি ইডেস্ট হয় তাহলে ইডেস্টে ম্যাপ করবে। তো সেই সমস্ত ডোমেনের এলিমেন্ট যারা ইডেস্টে ম্যাপ করবে, তাহলে এখানে কি হবে? ডোমেনের এলিমেন্ট বলতে এখানে সেই সমস্ত ডোমেনের এলিমেন্ট, ডোমেন বলতে কে? জি, আমাদের সেই সমস্ত জি বিলংস টু জি, সাচ দ্যাট ম্যাপিংটা ছিল ফাই, ফাই অফ জি ইকুয়ালস টু কার আইডেন্টিটিতে ম্যাপ করবে? কার আইডেন্টিটিতে? ডান দিকটা কি আছে? ডান দিকটা ইনজির ইনজির, ইনজির আইডেন্টিটি কি হয়? থিটাই। মানে থিটা ই, তাই তো? থিটা ই বলতে কি? থিটা ই বলতে আইজি, আইতে আইজি আইজি দেখো থিটা ই বলতে আইজি, ইনজির আইডেন্টিটি হয় থিটা ই, থিটা ই মানে আইজি, তাহলে এর আইডেন্টিটিতে ম্যাপ করবে। সো আমি লিখতে পারি আইজি। ওকে, তার মানে সেই সমস্ত জি বিলংস টু জি সাজ দ্যাট ফাই অফ জি এর ডেফিনেশন, হোয়াট ইজ ডেফিনেশন অফ ফাই জি? ফাই জি বলতে কি? আমাদের ম্যাপিং এর ডেফিনেশন আছে, ফাই জি বলতে কত? থিটা জি, তাই তো? ফাই জি ইকুয়ালস টু থিটা জি, তো থিটা জি ইকুয়ালস টু আইজি, তো থিটা জি ইকুয়ালস টু আইজি। থিটা জি ইকুয়ালস টু আইজি মানে দুটো ফাংশন সেম মানে কি? দুটো ফাংশন সেম মানে তারা ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে সেম। এফ সমান জি হওয়া মানে কি? এফ অফ এক্স ইকুয়ালস টু জি এক্স ফর অল এক্স বিলংস টু এ। এফ এবং জি যদি দুটোই ম্যাপিং ফ্রম এ টু বি হয়, তার ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে সেম। অর্থাৎ থিটা জি একটা ফাংশন, আইজি একটা ফাংশন, দুটো ফাংশন সেম মানে তারা ডোমেনের প্রতিটা পয়েন্টে সেম, তখনই তো দুটো ফাংশন সেম বলা যায়। অর্থাৎ থিটা জি অফ এক্স ইকুয়ালস টু কি বলতে পারো? আইজি অফ এক্স। বাট থিটা জি অফ এক্স মানে কি বাই ডেফিনেশন অফ ম্যাপিং? থিটা জি অফ এক্স মানে কি বলতে পারো? থিটা জি অফ এক্স মানে কি? হোয়াট ইজ ডেফিনেশন? জি ইনভার্স। সো থিটা সাফিক্স জি, তারপরে লিখি এটা জি অফ এক্স। সো ইউ গেট সেই সমস্ত জি এক্স ইনভার্স জি এক্স জি ইনভার্স ইকুয়ালস টু আইজি অফ এক্স। আইজি অফ এক্স মানে অলরেডি জানো এক্স আইডেন্টিটি, এক্স। আইজি অফ এক্স ইকুয়ালস টু এক্স এন্ড দিস ইজ হোল্ড, পাশে অবশ্যই ফর অলটা দেওয়া উচিত, নাহলে ভুল। ডোমেনের প্রতিটা পয়েন্টের জন্য সমান, শুধু তো একটা পয়েন্টের জন্য সমান হলে হবে না। ফর অল জি বিলংস টু জি, ডোমেনের প্রতিটা পয়েন্টের জন্য সমান। কেন প্রতিটা পয়েন্টের জন্য সমান? কারণ দুটো ফাংশন সেম মানে কি? এফ সমান জি মানে ডোমেনের প্রতিটা পয়েন্টে সমান, একটা পয়েন্টে সমান নয়, প্রতিটা পয়েন্টে সমান। ফর অল এক্স বিলংস টু জি। ওকে, তার মানে কি লেখা যাবে? তার মানে তুমি বলতে পারবে সেই সমস্ত জি বিলংস টু জি, জি দ্বারা যদি পোস্ট মাল্টিপ্লাইং করি, ডান দিকে জি দ্বারা পোস্ট মাল্টিপ্লাইং করি, সো জি এক্স ইকুয়ালস টু কি লেখা যাবে? এক্স জি ফর অল এক্স বিলংস টু জি, তাই তো? ফর অল এক্স বিলংস টু জি, অর্থাৎ জি এক্স ইকুয়ালস টু এক্স জি ফর অল এক্স বিলংস টু জি। সো জি অ্যাকচুয়ালি এক্স, জি এলিমেন্টটা এক্স এর সাথে কমিউট করছে। কতগুলো এক্স এর সাথে কমিউট করছে দেখো তো?
তাহলে ধরো জি সেটটাতে 10টা এলিমেন্ট থাকতো। সাপোজ জিতে 10টা এলিমেন্ট, মনে মনে ভাবো G1 G2 ডট ডট করে G10, 10টা এলিমেন্ট আছে। তাহলে জি কতগুলো এলিমেন্টের সাথে কমিউট করতো? এক্স, জি জি সেটটাতে ধরো অ্যাকচুয়ালি 10টা এলিমেন্ট আছে x1 x2 করে। জি ইকুয়ালস টু 1 সেটটাতে ধরো 10টা এলিমেন্ট আছে x1 x2 ডট ডট করে x10। তাহলে দেখো জি x1 এর সাথে কমিউট করছে, তাই তো? জি x1 ইকুয়ালস টু x1 জি, জি x2 ইকুয়ালস টু x2 জি, x2 এর সাথেও কমিউট করছে কারণ ফর অল x বিলংস টু জি বলে দেওয়া আছে। জি x3 এর সাথেও কমিউট করছে, তাহলে জি x10 এর সাথেও কমিউট করছে, x10 এর সাথেও কমিউট করছে। তাহলে জি প্রতিটা এলিমেন্টের সাথে কমিউট করছে। যদি প্রতিটা এলিমেন্টের সাথে কমিউট করে, সো ইট ইজ এ কার মেম্বার, এটা তো কার ডেফিনেশন? জেড জির ডেফিনেশন। জি। সো দিস ইজ ডেফিনেশন অফ জেড। জেড জি মানে সেন্টার অফ জি, জেড জির ডেফিনেশন তাই ছিল তো। যারা জি এর প্রতিটা এলিমেন্টের সাথে কমিউট, সেই এলিমেন্টগুলোই থাকছে। দেখো প্রতিটা এলিমেন্টের সাথে কমিউট করছে। জি এক্স এর প্রতি, জি অ্যাকচুয়ালি কতগুলো এলিমেন্টের সাথে কমিউট করছে? জি হচ্ছে এক্স এর প্রতিটা এলিমেন্টের সাথে কমিউট করছে, x1 এর সাথে কমিউট করছে, x2 এর সাথে কমিউট করছে, x10 এর সাথে কমিউট করছে। সো আলটিমেটলি দিস ইজ ডেফিনেশন অফ জেড জি। এটাই ছিল জেড জির ডেফিনেশন। জি এর প্রতিটা এলিমেন্টের, জেড জি তে থাকতে গেলে কি, জি এর প্রতিটা এলিমেন্টের সাথে কমিউট করতে হবে। জি এর প্রতিটা এলিমেন্টের সাথে কমিউট করতে হবে, তবেই কিন্তু জেড জি তে থাকতে পারবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি জেড। তার মানে কি হয়ে গেল? কারফাই সমান কি হয়ে গেল? কারফাই সমান হয়ে গেল দেখো জেড জির সাথে সমান। সো উপরের 1 নাম্বার ইকুয়েশনটা যদি তুমি যদি পাও, এখানে যদি বসিয়ে দিই, এটা যদি 1 নাম্বার ইকুয়েশন বলি, সো ফ্রম ওয়ান বা সো বাই এবাব, সো অতএব বা বলতে পারো অতএব সো বাই ওয়ান, সো বাই ওয়ান 1 নাম্বার থেকে বলতে পারবো জি বাই কার ফাই এর জায়গায় আমি জেড জি বসাতে পারি, জি বাই জেড জি আইসোমরফিক টু কি লেখা যাবে? ইনার অটোমরফিজম অফ জি, এন্ড দিস ইজ দ্য প্রুফ। সো এই হচ্ছে বিষয়। তাহলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হলো যে কিভাবে জিনিসগুলো আসছে, আমরা সেই জিনিসটা দেখলাম। এখন ব্যাপারটা হচ্ছে যে এছাড়া আমরা এবার একটা প্রবলেমে আসি। এতক্ষণ পর্যন্ত যে থিওরিগুলো শুধু আলোচনা হলো, এবারে আমরা একটু প্রবলেমে আসি। প্রবলেমটা বলে নিই তাহলে যাতে বুঝতে সুবিধা হয়। সো প্রবলেম, প্রবলেম 1, লেট জি বি এ গ্রুপ। কিন্তু লাস্ট যে প্রবলেমটা বললাম, প্রবলেমটা করার আগে একটা জিনিস বলে নিই যে আমাদের কিন্তু এখানের মধ্যে যে প্রবলেমটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লাস্ট পার্টটা। জি বাই জেড জি আইসোমরফিক টু আইএনজি, এই কনসেপ্টটা কিন্তু অঙ্ক করতে গিয়ে খুব কাজে লাগে। জি বাই জেড জি আইসোমরফিক টু ইনার অটোমরফিজম অফ জি, এটা করতে গেলে কিন্তু আমাদের মানে এই 5 নাম্বার প্রপার্টিটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা প্রবলেম সলভ করতে গিয়ে আমাদের কাজে লাগে। জি বাই জেড জি আইসোমরফিক টু আইএনজি, এই জন্য এটা পরীক্ষাতে বেশি আসে প্রমাণটা। 5 নাম্বার প্রমাণ আসতে পারে পরীক্ষায়। সো ফার্স্ট আমরা প্রবলেমে আসি যে প্রবলেম 1, জি কোন একটা গ্রুপ দেওয়া আছে, দেন প্রুভ দ্যাট জি বি এ গ্রুপ। জি বি এ গ্রুপ, দেন প্রুভ দ্যাট 1 নাম্বার জেড অফ এস থ্রি, এস থ্রি মানে সিমেট্রিক গ্রুপ, তুমি অলরেডি জানো। জেড অফ এস থ্রি তার সেন্টার, জেড বলতে সেন্টার অফ এস থ্রি, জেড অফ জি মানে সেন্টার অফ জি, জেড অফ এস থ্রি মানে সেন্টার অফ এস থ্রি ইকুয়ালস টু আইডেন্টিটি। 2 নাম্বার আইএন জি, আইএন অফ এস থ্রি, আইএন অফ এস থ্রি ইকুয়ালস ইজ আইসোমরফিক টু এস থ্রি, isomorphic to S3. Inner automorphism of S3 is isomorphic to S3. 3 নাম্বার, 3 নাম্বারের এ দিয়ে বলতে পারো আইএন
অফ D13 প্রি হাইড্রাল গ্রুপ অফ 13 D13 D এর নাম শুনেছো? তো D13 ইজ আইসোমরফিক টু D13 এবং তার সাথে D দিয়ে বলতে পারো ion of D6 is isomorphic to D3 অর্থাৎ D13 কিন্তু D13 এর সাথে ion of D13 কিন্তু D13 এর সাথে আইসোমরফিক, কিন্তু D6 হলে D3 এর সাথে আইসোমরফিক। 4 নাম্বার ING equals to singleton of IG, মানে আইডেন্টিটি ফাংশনেই কন্টেন্ট করবে। কখন কন্টেন্ট করবে? if and only if G commutative, if and only if G is commutative, অর্থাৎ inner or set of all inner automorphism of G contains only identity element contain করবে provided G টা commutative, এবং G commutative হলে inner automorphism G টা আইডেন্টিটি হবে। inner automorphism G টা যদি set of all inner automorphism G টা যদি আইডেন্টিটি ফাংশনে কন্টেন্ট করে, সেক্ষেত্রে G টা commutative হবে। 5 নাম্বার যদি automorphism of G contains only identity element, সেক্ষেত্রে কিরকম হতে পারে? যদি set of all automorphism of G contains only identity element, সেক্ষেত্রে আমরা বলতে পারবো then G is commutative। একদিকটা বলা যাবে G is commutative, একদিকটা বলা যাবে G টা commutative, 1 নাম্বার প্রপার্টি। এবং 2 নাম্বার প্রপার্টি বলা যাবে যে A স্কয়ার সমান E, A স্কয়ার সমান E for all A belongs to D। প্রমাণগুলো খুব ছোট এবং সিম্পল প্রমাণ। এক্ষেত্রে করতে গেলে আমাদের যে রেজাল্টটা খুব ইউজফুল, সেই রেজাল্টটা হচ্ছে G/ZG সাইক্লিক হলে G কমিউটেটিভ। সো আমাদের ফার্স্ট এই প্রবলেমগুলো খুব সিম্পল প্রবলেম, খুব সহজ, এবং আমরা দেখে নিচ্ছি কত সহজে প্রমাণ করা যায়। আমরা খুব সিম্পল প্রমাণ, মানে প্রবলেমগুলো খুবই সহজ। এটা করতে গেলে আমাদের যে রেজাল্টটা কাজে লাগবে, সেই রেজাল্টটা একটু ইনফরমেশন। G/ZG যদি সাইক্লিক হয়, G একটা গ্রুপ, G/ZG যদি গ্রুপটা সাইক্লিক হয়, এই গ্রুপটা যদি সাইক্লিক হয়, তাহলে তুমি এখান থেকে বলতে পারবে ইটস ইমপ্লাই G গ্রুপটা কমিউটেটিভ, G ইজ কমিউটেটিভ। শুধু এইটুকু মাথায় রাখলে G/ZG সাইক্লিক হলে G হচ্ছে কমিউটেটিভ। আমরা এর সাহায্য নিয়ে ব্যাপারগুলো প্রবলেমগুলো করব। তাহলে এটা করতে গেলে ফার্স্ট আমরা যে জিনিসটা আসবো Z of S3 সমান E দেখাবো। তো ফার্স্ট আমরা প্রবলেমটা আসি Z of S3 equals to E। তাহলে Z of S3 সমান E যেহেতু দেখাতে হবে, so wait, ফার্স্ট দেখো আমরা দেখাবো Z of S3 equals to E। সো Z of S3 সমান যেহেতু E দেখাতে হবে, তাহলে এখানে G সমান S3 ধরে নাও, G সমান S3। শুধু এটুকু মাথায় রাখবে যে আমাদের এই দুটো জিনিস কাজে লাগাবো। আমরা 5 নাম্বার দেখো G/ZG সাইক্লিক হলে G কমিউটেটিভ হবে, এটা আমরা শুধু মাথায় রাখবো। এই রেজাল্টটা, ইনফরমেশনটা, এটা অলরেডি তোমরা সেমিস্টার 3 তে করেছো। এটা কোথায়, বা তোমরা অলরেডি গ্রুপ থিওরি 1 এ পড়েছো, কোথায় পাবে এই রেজাল্টটা? রেজাল্ট নর্মাল চ্যাপ্টারে তোমরা যদি যাও, নর্মাল গ্রুপে এই রেজাল্টটা আছে যে G/ZG সাইক্লিক হলে G কমিউটেটিভ হবে। যে কোনো বইয়ে পেয়ে যাবে, স্ট্যান্ডার্ড বই। ওকে, আর আমাদের আর যে জিনিসটা কাজে লাগবে, সেই রেজাল্টটা হচ্ছে G/ZG ইজ আইসোমরফিক টু ING, যেটা স্টার দিলাম। G/ZG ইজ আইসোমরফিক টু ING, এই দুটো ইনফরমেশন আমাদের মানে প্রবলেম সলভ করতে গেলে কাজে লাগবে। এটাও আমাদের কাজে লাগবে। এই দুটো ইনফরমেশন আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। তাহলে ফার্স্ট আমরা আসি যে আমাদেরকে যেহেতু দেখাতে হবে যে Z of S3 equals to আইডেন্টিটি, তাহলে এটা করতে গেলে G সমান আমাদের এই যে গ্রুপটা দিয়েছে সেটা S3
কি আছে। খুব সহজ জিনিসটা একটু দেখো। সলিউশন এখানে জি সমান দেওয়া আছে S3, তোমাকে জেড অফ S3 ক্যালকুলেট করতে হবে, অর্থাৎ জেড জি ক্যালকুলেট করতে হবে। আমরা জানি ল্যাগ্রেঞ্জ থিওরাম থেকে সাবগ্রুপের অর্ডারকে ডিভাইড করে, তাহলে জেড জির অর্ডার কার অর্ডারকে ডিভাইড করবে? জি এর অর্ডারকে ডিভাইড করবে। জেড জি ইজ এ সাবগ্রুপ অফ জি। জি এর অর্ডার কত? S3 এর অর্ডার কত? S3 এর অর্ডার 6, জি এর অর্ডার কত হবে? 6, যেহেতু S3 এর অর্ডার 6, জি এর অর্ডার 6, তাহলে জেড জির অর্ডারগুলো পসিবল অর্ডারগুলো কত কত হবে? হোয়াট ইজ দ্য পসিবল অর্ডার? 1 2 6 ডিভাইজার কে কে? 3 6, এদের মধ্যে কোনো একটা হবে। 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, অথবা 6। আমি দেখাবো যে 2 3 6 হতে পারে না, আর আমি দেখাবো 2 হতে পারে না, 3 হতে পারে না, 6 হতে পারে না। তাহলে আইডেন্টিটি হয়ে যাবে। কেন 2 হতে পারে না? কারণ দেখো, ইফ ধরে নাও, বড় থেকে ইফ ধরে নাও জেড জির অর্ডার 6, ইফ পসিবল লেট, যদি সম্ভব হয় ধরে নাও জেড জির অর্ডার 6, অর্ডার অফ জেড জি ইকুয়ালস টু 6। অর্ডার অফ জেড জি যদি 6 হয়ে যায়, তাহলে অর্ডার অফ জেড জি, অর্ডার জি এর অর্ডার সমান 6 সমান কার অর্ডারের সাথে সমান? জি এর অর্ডারের সাথে সমান, তাই তো? গ্রুপের অর্ডারটাও 6, S3 অর্ডারও 6, তাহলে সাবগ্রুপের অর্ডার যদি গ্রুপের অর্ডারের সাথে সমান হয়ে যায়, তারা দুজন কি হয়ে যায়? সাবগ্রুপের অর্ডার গ্রুপের অর্ডারের সাথে সমান হয়ে গেলে তারা কি হয়ে যায়? সেম হয়ে যায়। জেড জি সমান জি হয়ে যাবে, জেড জি ইকুয়ালস টু জি, জেড জি ইকুয়ালস টু জি, অর্থাৎ জি সমান জেড জি হয়ে যাচ্ছে। জি সমান জেড জি হয়ে গেলে জিটা কমিউটেটিভ, জি ইজ কমিউটেটিভ, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টের সাথে কমিউট করছে, সো জি ইজ কমিউটেটিভ। কিন্তু S3 গ্রুপটা কি কমিউটেটিভ হয়? S3 কি কমিউটেটিভ গ্রুপ? না। সো দিস ইজ কন্ট্রাডিকশন। সো ফার্স্ট এটা হতে পারে না, তাহলে ফার্স্ট যেটা ধরলাম সেটা ভুল প্রমাণিত। এবারে ধরে নিচ্ছি ইফ পসিবল লেট, যদি সম্ভব হয় ধরে নাও জেড জির অর্ডার 3, জেড জির অর্ডার হচ্ছে 3, তাহলে আমাদের যে রেজাল্ট এই মাত্র বললাম জি বাই জেড জি, এটা ক্যালকুলেট করে নাও। জি বাই জেড জির অর্ডার কত হবে? জি বাই জেড জির অর্ডার কত হবে? হোয়াট ইজ অর্ডার অফ জি বাই জেড জি? জি এর অর্ডার কত? জি এর অর্ডার 6, 6 জেড জির অর্ডার কত? 3, তাহলে 6 বাই 3 মানে কত? 2। 2 হচ্ছে প্রাইম নাম্বার, এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার কি হয়? সাইক্লিক, তাই তো? তোমরা অলরেডি সেম গ্রুপ থিওরি মানে জানো, এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার কি হয়? প্রাইম অর্ডারের গ্রুপ সবসময় সাইক্লিক, তাহলে জি বাই জেড জিটা কি হয়ে গেল? জি বাই জেড জিটা সাইক্লিক। আর এভরি সাইক্লিক গ্রুপ ইজ কি হয়? জি বাই জেড জি সাইক্লিক হলে, জি বাই জেড জি সাইক্লিক হলে আমাদের রেজাল্টটা কি বলছে? এইমাত্র রেজাল্টটা বললাম, জি বাই জেড জি সাইক্লিক হলে উপরে যে জিটা থাকবে সেটা কি হয়ে যাবে? জি বাই জেড জি কমিউটেটিভ। কমিউটেটিভ। জি বাই জেড জি সাইক্লিক হলে উপরে যে জিটা থাকবে সেটা কমিউটেটিভ। সো বাই প্রিভিয়াস রেজাল্ট আমরা বলতে পারলাম, দেখো অ্যাপ্লিকেশনটা কিভাবে আসছে, জি ইজ কমিউটেটিভ, এগেইন কন্ট্রাডিকশন। এবারে দেখাবো একই রকম ভাবে দেখাবো 2 হতে পারে না, ইফ পসিবল লেট, যদি সম্ভব হয় ধরে নাও, ইফ পসিবল লেট, যদি সম্ভব হয় ধরে নাও জেড জির অর্ডার 2, জেড জির অর্ডার 2 হলে আমরা কার অর্ডার ক্যালকুলেট করব? জি বাই জেড জির অর্ডার ক্যালকুলেট করব। জি বাই জেড জির অর্ডার কত হবে? জি এর 3 অর্ডার 6, জি এর অর্ডার 6, জেড জির অর্ডার 2, 6 বাই 2 মানে 3, 3 হচ্ছে প্রাইম নাম্বার, এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার কি হয়? এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার সাইক্লিক, এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার সাইক্লিক, অর্থাৎ জি বাই জেড জিটা হয়ে গেল সাইক্লিক। আমাদের রেজাল্ট কি বলছে? জি বাই জেড জি সাইক্লিক হলে জি কি হয়? জি বাই জেড জি সাইক্লিক হলে জি হয়ে যায়, উপরে যে জিটা হয় সেটা হয় কমিউটেটিভ, তাহলে জি হয় কমিউটেটিভ, ইজ কমিউটেটিভ। তো এগেইন কন্ট্রাডিকশন, কারণ S3 গ্রুপটা কমিউটেটিভ নয়। সো কে কে হতে পারলো না? 2 হতে পারলো না, 3 হতে পারলো না, 6 হতে পারলো না, তাহলে একটি তো হতেই হবে, যে কোনো একজনকে হতেই হবে, কারণ সাব গ্রুপের অর্ডারকে ডিভাইড করবেই ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে, ল্যাগ্রেঞ্জ থিওরাম বলে গেছে তাকে আইদার 1 হতে হবে, অথবা 2 হতে হবে, অথবা 3 হবে, অথবা 6, যে কোনো একটা হতে হবেই। কেউ মানে তাহলে এখানে দেখা গেল 2 হতে পারলো না,
3 হতে পারলো না, 6 হতে পারলো না, তাহলে একটাই মাত্র শুধু সম্ভাবনা থাকছে পড়ে, সেটা ZG = 1, সেটা হতে হবেই। সো অর্ডার অফ ZG কি হয়ে গেল, কত হয়ে গেল, 1। অর্ডার অফ ZG 1 মানে ZG কার সাথে সমান হয়ে গেল, এক অর্ডারের গ্রুপ পৃথিবীতে একজনেই আছে, গোটা ওয়ার্ল্ডে খুঁজলে আইডেন্টিটি। আইডেন্টিটি, সেই ছাড়া অন্য কেউ নেই। এবং জি সমান যেহেতু S3 ধরেছিলে, Z of S3 = E, and this is proof. সো ফার্স্ট আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেল, যে প্রবলেমটাতে কিছু নেই বেসিক্যালি, আমরা G/ZG সাইক্লিক হলে G কমিউটেটিভ কাজে লাগালাম। ওকে, নেক্সট এবার আসছি ইনার অটোমরফিজম অফ S3 ইজ আইসোমরফিক টু S3। এটাও খুব সিম্পল, এটা কি 2 নম্বরেরটা করতে গেলে 1 নম্বরেরটা সাহায্য লাগবে আমাদের। অ্যাকচুয়ালি উপরের একটা দেখো রেজাল্ট করেছি, G/ZG কার সাথে আইসোমরফিক, G/ZG কার সাথে আইসোমরফিক, G/ZG ইএনজি ING এর সাথে। ING এর সাথে আইসোমরফিক। তাহলে INS3 পেতে গেলে, INS3 পেতে গেলে তোমাকে নিশ্চিত G = কত পুট করতে হবে, উপরের S3 পুট করতে, S3 তাহলে পুট করছি S3। সো আমরা জানি G/ZG যেহেতু ING এর সাথে আইসোমরফিক, সো আমরা বলতে পারবো S3/ZS3 আইসোমরফিক টু INS3। We know that. So number we know from theory 2 5 number result, S3 divided by Z of S3 is isomorphic to IN of S3, but Z of S3 উপরের লাইনে প্রমাণ করেছি কত, আইডেন্টিটি, তাহলে S3 বাই আইডেন্টিটি ইকুয়ালস টু S3 হয়ে যাবে। এক্স্যাক্টলি তাহলে S3 আইসোমরফিক টু ইনজি এক্স্যাক্টলি হয়ে গেল। ইন S3। সো বাট S3 = উপরের লাইনে বাই অ্যাবাভ, উপরের লাইনে প্রমাণ করেছি। সো তুমি কি হয়ে গেল, সো যদি মানটা বসিয়ে দাও তাহলে তুমি পেয়ে গেলে S3। সো ইনার অটোমরফিজমটা আগে পরে করা যেতে পারে, A আইসোমরফিক টু B মানে B আইসোমরফিক টু A। সো IN of S3 is isomorphic to S3 by E, and S3 by E basically S3. So proof. So আমাদের এটাও প্রমাণ হয়ে গেল। নেক্সট আমরা 1 এবং 2 প্রমাণ হয়ে গেছে, এবার আমরা আসছি 3 নাম্বার। 3 নাম্বারেরটাও একই রেজাল্টকে আমরা কাজে লাগাবো। ইনার অটোমরফিজম অর্থাৎ যখনই IND13 দেখতে পাচ্ছ, IND6 দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি G/ZG আইসোমরফিক টু ING টা কাজে লাগাবো। সবসময় G/ZG আইসোমরফিক টু ING কাজে লাগাবো, তাছাড়া তো কোনো রাস্তা নেই IND13 ক্যালকুলেট করার। সো এই থিওরামটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, G/ZG আইসোমরফিক টু IND13। তাহলে দেখো IND13 মানে আমাকে ক্যালকুলেট করতে হবে D13 ডিভাইডেড বাই Z অফ D13। আমি যদি D13 ডিভাইডেড বাই D13 যদি ক্যালকুলেট করতে পারি, তাহলে মোটামুটি ভাবে IND13টা জানা যেতে পারে যে কিরকম ব্যাপারটা আসছে। সো আমরা একেরটাতে আসছি, IND13 ক্যালকুলেট করতে চাইছি। তাহলে IND13 ক্যালকুলেট করতে গেলে আমাকে ভাবনা চিন্তাটা কিভাবে করতে হবে, না D13 ডিভাইডেড বাই ZD13 নিয়ে ভাবনা চিন্তা করতে, এবং D13 ডিভাইডেড বাই ZD13 মানে G/ZG ভাবনা চিন্তা করতে গেলে আবার সেই রেজাল্টটা কাজে লাগবে, G/ZG সাইক্লিক হলে G কমিউটেটিভ। অর্থাৎ আমাদের ঘুরে ফিরে সেই একই ইনফরমেশনই দাঁড়াচ্ছে, যে এই ইনফরমেশনটা কাজে লাগবে G/ZG সাইক্লিক হলে উপরের জিটা যেটা থাকবে সেটা কমিউটেটিভ, G/ZG সাইক্লিক হলে G কমিউটেটিভ। সো আমাকে প্রবলেমটা হচ্ছে আমার কি আছে, বেসিক্যালি প্রবলেমটা আছে আমার, দেখে নেওয়া যাক হ্যাঁ, প্রবলেমটা আছে IND13 আইসোমরফিক টু D13 দেখা যায়। তাহলে IND13 আগে উই নো দ্যাট, তাহলে 3 নম্বরের এর পার্ট, we know from theory 2 V we get, কি বলতে পারো, D13 ডিভাইডেড বাই Z অফ D13 কার সাথে আইসোমরফিক হবে, IN13। IND। সেটাকে আমি স্টার ইকুয়েশন বলছি, যাতে পরে স্টার বললে ব্যাপারটা বুঝতে পারো।
এখন প্রশ্নটা হচ্ছে D13 সম্পর্কে তুমি জানো কিনা, এটা হচ্ছে কোশ্চেন, যে D13 সম্পর্কে তোমার জানা আছে কিনা। অ্যাকচুয়ালি ইনফরমেশন নোট, অ্যাকচুয়ালি গ্রুপ থিওরি 1 এর জিনিস, বা ইনফরমেশন বলে রাখছি, যে ZDN সবসময় আইডেন্টিটি হবে হবে যদি এনটা অড হয়। এন সমান অড, অর্থাৎ একটাই এলিমেন্ট থাকবে। এন যদি অড হয় সেক্ষেত্রে ZDN এর ক্ষেত্রে একটাই এলিমেন্ট আইডেন্টিটি, এবং যদি ইভেন হয় সেক্ষেত্রে দুটো এলিমেন্ট হয়, R⁴n/2 এইরকম টাইপের এলিমেন্ট হয় যেখানে n হচ্ছে ইভেন। এটা কি হয় না, এটা রোটেশন, যেখানে আর হচ্ছে রোটেশন। কারণ ডি যে গ্রুপগুলো হয় না, সেগুলো রিফ্লেকশন এবং রোটেশন নিয়ে তৈরি হয়। অ্যাকচুয়ালি সেমিস্টার প্রিভিয়াস সেমিস্টারের জিনিস বা গ্রুপ থিওরি 1 এর জিনিস, সেমিস্টার রোটেশন। সো দুটো একটু এই ইনফরমেশনটা কিন্তু আমাদের কাছে খুব হেল্পফুল। এটা অনেক সময় কম্পিটিটিভ এক্সামে এই জিনিসটা এসে থাকে, এমসিকিউ টেস্ট, এমসিকিউ যখন পরীক্ষা হয়, যে ZDN এর তুমি সম্পর্কে কি বলতে পারো, ও সেন্টার, ডিএন এর সেন্টার কিরকম দেখতে হয়। তাহলে সবসময় মাথায় রাখবে ডিএন এর সেন্টার দু রকম হয়, এনটা ইভেন হতে পারে অথবা এনটা অড হতে পারে। এন ইভেন হলে ডিএন এর সেন্টারে একটাই এলিমেন্ট আছে, শুধু আইডেন্টিটি। এন যদি অড হয় তাহলে ডিএন এর সেন্টারে দুটো এলিমেন্ট আছে, একটা R⁴n/2, যেখানে এনটা ইভেন এবং আরটা কি, আরটা রোটেশন। সো তুমি অ্যাকচুয়ালি অর্ডারটা সম্পর্কে বলতে পারবে। তোমার কাছে এখন যেহেতু জানা আছে যে ডিএন এর এলিমেন্ট গুলো দু রকম হতে পারে, ডিএন এর সেন্টারের অর্ডারের এলিমেন্ট গুলো দু রকম হতে পারে। একটা হতে পারে আইদার অর্ডার 1, যখন সেক্ষেত্রে শুধু আইডেন্টিটি এলিমেন্ট থাকবে যখন এনটা অড, এবং R⁴n/2 এলিমেন্ট থাকবে যখন এনটা ইভেন, এবং আরটা কি, আরটা রোটেশন। তাহলে এখানে D13 আছে, সো n ইকুয়ালস টু অড, তাই তো, n ইকুয়ালস টু অড, n ইকুয়ালস টু অড হলে ZD13 কি হবে, ZD13 কত হবে, ZD13 অর্ডার কত হবে, Identity. আইডেন্টিটি মানে 1 অর্ডার হবে। One. 1 অর্ডার মানে ZD13 অ্যাকচুয়ালি আইডেন্টিটি এলিমেন্ট কোনটা, অ্যাকচুয়ালি আইডেন্টিটি এলিমেন্ট। নাও উপরের স্টার ইকুয়েশনে বসিয়ে দাও, তোমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। স্টার ইকুয়েশনে বসিয়ে দাও। সো ফ্রম স্টার, সো ফ্রম স্টার উই গেট, বসিয়ে দিলে কি লেখা যাবে, IN-D13 কার সাথে আইসোমরফিক, IN-D13 D13. ডিভাইডেড বাই ZD13, বাট ZD13 যেহেতু আইডেন্টিটি হয়ে গেছে, সো ইট ইজ আইসোমরফিক টু D13, আইডেন্টিটি এলিমেন্ট দ্বারা ভাগ করলে সেটাই থাকছে। সো দিস ইজ ডান। সো তুমি দেখো প্রমাণ হয়ে গেল। এবারে বি এর পার্টটা দেখো, বি এর পার্টটাও একই রকম ভাবেই করছি। সেক্ষেত্রে G/ZG সাইক্লিক হলে G কমিউটেটিভটা কাজে লাগাবো। এগেইন বি এর পার্টটাতে দেখো কি বলেছে, দেখো কোশ্চেনটা দেখো, বি এর পার্টটাতে দেখো এখানে ইভেন দিয়ে দিয়েছে, D6 দিয়ে দেওয়া হয়েছে। D6 মানে এখানে এনটা ইভেন, মানে সেন্টারের অর্ডার 2 হয়ে যাবে, বুঝতেই পারছো। তাহলে ফার্স্ট আমাকে IN-D6 ক্যালকুলেট করতে হবে। তাহলে রেজাল্টটা যদি কাজে লাগায়, G/ZG is isomorphic to ING, তাহলে D6 ডিভাইডেড বাই ZD6 isomorphic to ING। সো IN-D6 ক্যালকুলেট করতে হবে। We know from theory 2 result B, we get D6 divided by ZD6 isomorphic to কত হবে, IN কি, IN-D6, এটাকে ডবল স্টার ইকুয়েশন। হ্যাঁ বলো। সে বলছে ওই IN-D13 IN-D13 কি হলো বলো। আইসোমরফিক D13 হলে কি ইকুয়াল বলা যাবে? হ্যাঁ ইকুয়ালি তো দাঁড়াচ্ছে, ওটা আইসোমরফিক টু আইডেন্টিটি ফাংশন হয়ে যাচ্ছে না, আইডেন্টিটি এলিমেন্ট দ্বারা তুমি ভাগ করছো মানে 1 অর্ডারের এলিমেন্ট দ্বারা ভাগ, ইট ইজ অবভিয়াসলি আইসোমরফিক। এটা ইকুয়ালও বলতে পারো, আইসোমরফিকও বলতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে।
হ্যাঁ। তাহলে এটা আমরা লিখতে পারি না ডি সিক্স ডিভাইডেড বাই জেড ডি সিক্স আইসোমরফিক টু আই এন ডি সিক্স, এটা লিখতে পারি কি? বলা যাবে তো? হ্যাঁ স্যার। বাট হ্যাঁ। আই এন ডি সিক্স এর আই জেড ডি সিক্স এর অর্ডার কত? জেড ডি সিক্স এর অর্ডার কত? 6। সিক্স কি করে না হবে? না জেড ডি সিক্স হ্যাঁ। সেন্টারের অর্ডার উপরের লাইনে বলেছি দেখো, জেড ডিএন 2 হবে। 2 হবে। কেন 2 হচ্ছে? কারণ দুটো এলিমেন্ট, সেই দুটো এলিমেন্ট কে কে হয়? ইভেন নাম্বার। সেই দুটো এলিমেন্ট হবে আর আর টু দি পাওয়ার 3 হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, কারণ n ইকুয়ালস টু 6 আছে, তাহলে ই আর আর কিউ হবে, তাহলে দুটো এলিমেন্ট হবে। একটা হচ্ছে যেহেতু ইভেন আছে, সো দুটো এলিমেন্ট ই আর আর কিউ, সো জেড ডিএন এর ক্ষেত্রে এর অর্ডারটা হবে 2। আমার এখানে অর্ডারটা প্রয়োজন। ওকে, নাও তুমি আইএনডি, আগেরটা আইডেন্টিটি হয়ে যাওয়ার জন্য সুবিধা হয়েছিল, কিন্তু এখানে আইডেন্টিটি হচ্ছে না, তাহলে তুমি শুধু আইডেন্টিটি এলিমেন্ট দ্বারা ভাগ করতে পারছো না, তাহলে দুটো এলিমেন্ট রয়ে যাচ্ছে। তাহলে কি করবো না, আমি ডি সিক্স ডিভাইডেড বাই জেড ডি সিক্স ক্যালকুলেট করবো। নাও ডি সিক্স ডিভাইডেড বাই জেড ডি সিক্স, কারণ দুটোরই অর্ডার আমার জানা আছে। ডি সিক্স এর অর্ডার জানো, অর্ডার অফ ডি সিক্স মানে কত? অর্ডার অফ ডি সিক্স বাই 2, অর্ডার অফ ডি সিক্স মানে 12, ডি ফোর এর অর্ডার 8, ডি ফাইভ এর অর্ডার 10, ডি সিক্স এর অর্ডার 12, ডি এন এর অর্ডার 2n। সো দিস ইজ অ্যাকচুয়ালি ডি সিক্স মানে 12 ডিভাইডেড বাই 2 মানে 6। 6 মানে তুমি লিখতে পারবে, 6 মানে লিখতে পারবে 2 ইন্টু পি ফরম্যাট, 2 ইন্টু পি, যেখানে পি সমান 3, পি সমান 3। এখান থেকে তুমি আরেকটা জিনিস ইনফরমেশন তোমাদের বলে দেওয়া যেতে পারে। কোনো একটা গ্রুপ অফ অর্ডার 2p যদি হয়, যদি কোনো একটা গ্রুপ অফ অর্ডার 2p, যেখানে পিটা হচ্ছে অড প্রাইম, অড প্রাইম, পিটা যদি অড প্রাইম, তাহলে গ্রুপটা অ্যাকচুয়ালি দুজনের সাথে আইসোমরফিক হতে পারে। জি ইজ আইসোমরফিক টু জেড 2p or d3p। ওকে, সো কোনো একটা গ্রুপ অফ অর্ডার যদি 2p হয়, সেক্ষেত্রে গ্রুপটা দুজনের সাথে আইসোমরফিক হতে পারে। একটা রাস্তা হচ্ছে জেড 2p আর একটা হচ্ছে ডিপি। তাহলে এখানে 2 ইন্টু 3 3, মানে এখানে পি সমান কত? এখানে পি বলতে কত? 3। পি সমান 3 মানে অড। ওকে, তাহলে গ্রুপটা কার সাথে আইসোমরফিক হবে? জি বাই ডি সিক্স ডিভাইডেড বাই জেড ডি সিক্স কার সাথে আইসোমরফিক হতে পারে? ডিপির সাথে আইসোমরফিক হবে। আইদার জেড সিক্স অর কত? হ্যাঁ, অর D3। ডি থ্রি। এখন আমাকে দেখাতে হবে ডি থ্রি হবে, অর্থাৎ জেড সিক্স হতে পারে না। এখন দুরকম সিচুয়েশন, যে আমাকে দেখাতে হবে, যেহেতু প্রমাণ করতে হবে যে ডি থ্রি নিয়ে কাজটা আমার, তাহলে ডি থ্রি দেখাতে হবে আইসোমরফিক টু ডি থ্রি, আমাকে জেড সিক্স হবে হবে না। স্যার হারাধন বাবু মেসেজ করছেন, ওনার ক্লাস আছে। ঠিক আছে, তোমরা জয়েন হয়ে যাও, আমি এটা বলে ছেড়ে দেবো। সো ঠিক আছে, তাহলে আলটিমেটলি এটা কি হলো? আলটিমেটলি ইফ পসিবল লেট, যদি সম্ভব হয় ধরে নিচ্ছি, ইফ পসিবল লেট, ইফ পসিবল লেট যদি সম্ভব হয় ধরে নিচ্ছি d6 ডিভাইডেড বাই জেড d6 ইজ আইসোমরফিক টু জেড d6। z6 গ্রুপটা সাইক্লিক, তাই তো? z6 গ্রুপটা সাইক্লিক, তাহলে তাহলে এই গ্রুপটা কি হয়ে গেল? সাইক্লিক হয়ে যাবে। z6 যেহেতু সাইক্লিক, তাহলে d6 ডিভাইডেড বাই জেড d6 গ্রুপটা সাইক্লিক হয়ে যাবে। আর সাইক্লিক হলে d6 টা কি হয়ে যাবে? একটু আগেই বলেছি রেজাল্টটা, জি কমিউনিটি হবে। d6 ইজ কমিউটেটিভ। g ডিভাইডেড বাই জেড জি যদি সাইক্লিক হয়ে যায়, জি কমিউটেটিভ হবে। বাট ইজ এ কন্ট্রাডিকশন, কারণ d6 ইজ নন কমিউটেটিভ গ্রুপ। সো আমরা যেটা ধরেছি সেটা ভুল। একটাই সম্ভাবনা আইসোমরফিকের, কার সাথে আইসোমরফিক হয়ে যাবে? d6 ডিভাইডেড বাই জেড d6 কার সাথে আইসোমরফিক? সো D3। so d6 divided by জেড d6 is isomorphic d3, and এটা যেহেতু d3 এর সাথে আইসোমরফিক হয়ে গেল, d6 ডিভাইডেড বাই জেড d6 কার সাথে সমান? কার সাথে আইসোমরফিক? স্টার থেকে, ডবল স্টার থেকে, i ইন n D6। in d6। ইন D6।
সো এখান থেকে প্রমাণিত হলো in of D6 isomorphic to D3, and this is actually true. ওকে, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়িয়ে গেল যে আমাদের কাছে আমরা যে জিনিস প্রবলেমগুলো করলাম সেটা হচ্ছে, বাকি প্রবলেমগুলো আমরা নেক্সট ক্লাসে, এই 2, 4 এবং 5 প্রবলেমটা নেক্সট ক্লাসে ডিসকাস করব। আজকে যে জিনিসগুলো বললাম সেটা কি, আমরা ফার্স্ট দেখালাম যে জি কোনো একটা গ্রুপ এবং এ বি যদি জি এর মেম্বার হয়, থিটা এ কম্পোজিশন থিটা বি মানে থিটা অফ এ বি সাফিক্স এ বি, থিটা এ তার হোল ইনভার্স মানে থিটা অফ এ ইনভার্স। আলফা যদি অড জির মেম্বার হয়, আলফা থিটা এ আলফা ইনভার্স সমান থিটা of alpha of a suffix alpha of a. Inner ing set of all inner automorphism of G is a normal subgroup of set of all automorphism of G. এবং G by ZG is isomorphic to ing. আমরা তার একটা অ্যাপ্লিকেশনও দেখলাম। অ্যাপ্লিকেশন করতে গেলে আমাদের যে রেজাল্টটা কাজে লাগছে সেই জিনিসটা হচ্ছে G by ZG সাইক্লিক হলে G কমিউটেটিভ হবে। সো ফার্স্ট আমরা যে অ্যাপ্লিকেশনটা করলাম, দেখালাম ZS3 G যদি কোনো একটা গ্রুপ হয়, এবং তাহলে দেখালাম ZS3 হচ্ছে মানে সেন্টার অফ S3 সবসময় আইডেন্টিটি এলিমেন্ট কন্টেইন করে। 2 নম্বরে ইনার অটোমরফিজম অফ S3 ইজ আইসোমরফিক টু S3, 2 নম্বর জিনিস দেখালাম। 3 নম্বরে ইনার অটোমরফিজম অফ D13 কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটাও দেখলাম, D13 এর সাথে আইসোমরফিক হয়ে যাচ্ছে। যেটা করতে গেলে যে রেজাল্ট আমাদের কাজে লাগছে G by ZG ইজ আইসোমরফিক টু ইনার অটোমরফিজম অফ G। একই রকম ভাবে D6 ক্যালকুলেট করতে আইসোমরফিক টু D3 করতে গেলে আমাদের অনেকগুলো রেজাল্ট কাজে লাগছে। একটা হচ্ছে G by ZG সাইক্লিক হলে G কমিউটেটিভ হবে। এবং 2 নম্বরে যে জিনিসটা রেজাল্টে কাজে লাগছে সেটা যদি আমরা দেখি, আমরা দেখতে পেলাম যে অর্ডার অফ G সমান যদি, প্রথমে তো G by ZG ইজ আইসোমরফিক টু ing কাজে লাগছে। 2 নম্বর রেজাল্ট কাজে লাগছে যে অর্ডার অফ G যদি 2p হয়, পিটা যদি অড প্রাইম হয়, সেক্ষেত্রে দুজনের সাথে আইসোমরফিক, G is isomorphic to Z 2p or dp. ফর এক্সাম্পল 6 অর্ডারের দুটো গ্রুপ আছে, একটা হচ্ছে S3 আর একটা হচ্ছে Z6 এবং S3 আবার কার সাথে আইসোমরফিক? 6 অর্ডারের, এই কারণে দুটো গ্রুপ আছে দেখবে। 6 অর্ডার অফ G সমান যদি 6 হয়, 6টাকে লিখতে পারো 2 ইন্টু 3 মানে 2p ফরম্যাটে। সো G is isomorphic to Z6 হবে or D3 আবার S3 এর সাথে আইসোমরফিক, D3 is isomorphic to S3, এবং Z6 অ্যাকচুয়ালি Z2 ক্রস Z3 এর সাথে আইসোমরফিক, বা Z3 ক্রস Z2 যেটা বলতে, তারা দুজন আইসোমরফিক। অর্থাৎ 6 অর্ডারের এক্স্যাক্টলি দুটোই গ্রুপ আছে। এই রেজাল্টটা থেকেই ফলো করছে যে অর্ডার অফ G যদি 2p হয়, সেক্ষেত্রে G অ্যাকচুয়ালি আইসোমরফিক টু Z2p or dp। ঠিক আছে, এখান থেকে এই হচ্ছে বিষয়। আর আমরা দেখলাম যে এটা কিভাবে কাজে লাগছে। সেক্ষেত্রে ফার্স্ট আমরা ধরে নিলাম যে D6 ডিভাইড বাই Z6, যেহেতু অর্ডারটা 2p, এটা আইসোমরফিক টু Z6 or D3। যদি সম্ভব হয় Z6 যদি হয়ে যায় তাহলে সাইক্লিক হলে কমিউটেটিভ হয়ে যাবে D6টা, সেটা কন্ট্রাডিকশন, সুতরাং D3 হতে পারে। D6 ডিভাইড বাই D6 মানে ইনার IN অফ ফার্স্ট ব্র্যাকেটে D6 ইজ আইসোমরফিক। সো আমরা এই জিনিসগুলো দেখলাম। আমরা নেক্সট ক্লাসে আমরা বাকি পার্টগুলো দেখবো যে ইনার অটোমরফিজম অফ G সমান যদি আইডেন্টিটি হয়ে যায় ইফ এন্ড অনলি G কমিউটেটিভ, অর্থাৎ সেট অফ অল ইনার অটোমরফিজম অফ G যদি আইডেন্টিটি এলিমেন্ট কন্টেন করে, সেক্ষেত্রে Gটা কমিউটেটিভ। এবং উল্টো দিক থেকেও সত্য যে G কমিউটেটিভ হলে ইনার অটোমরফিজম Gটা আইডেন্টিটি এলিমেন্ট কন্টেন করে। কিন্তু অটোমরফিজম G এর ক্ষেত্রে সেটা একদিকটা সত্য, অর্থাৎ অটোমরফিজম G ইকুয়ালস টু যদি IG হয়, সেক্ষেত্রে আমরা দেখবো G কমিউটেটিভ হবে ফার্স্ট, এবং 2 নম্বরে A স্কোয়ার ইকুয়ালস টু E হবে। এবং তোমরা এটা চাইলে বাড়িতেও প্রমাণটা করতে পারবে, খুব সহজ, বাড়িতে চেষ্টা করবে, না পারলে আমাকে বলবে, আমি করে দেবো। সো থ্যাংক ইউ, আমাদের নেক্সট ক্লাসে এগুলো ডিসকাস করবো।